সো এটা যদি আপনাদেরকে হেল্প করে তাহলে হচ্ছে মেবি ইট ক্যান হেল্প মি, সেই জন্য বললাম আর কি। তো 1832 এবং 1901 আপনারা স্বপ্ন, আপনাকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্লিজ প্রশ্ন করতে পারেন। জি, ঝামেলা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমি পরীক্ষা অ্যাটেন্ড না করলেও আমার কোনো টেক্সট আসতো যে আমার নাম সহ আমার মার্ক চলে আসতো, কিন্তু আবার ওয়েবসাইটে ঢুকলে তো ওখানে আবার হচ্ছে যে আমার অ্যাবসেন্টি দেখাইতো, বাট সামহাউ টেক্সট চলে আসে, মানে যেটা আমি অ্যাটেন্ডও করি না। এরকম একাধিক করেছে এরকম। এইরকম দুইটা কারণ হইতে পারে। আমরা যখন একাডেমিক কোনো ব্যাচ চালাইতাম উদ্ভাসের ব্রাঞ্চে, তখন আমরা দেখতাম যে অন্য একটা স্টুডেন্ট আমার রোল নাম্বারটা লিখে দিত, যখনই ওএমআরটা স্ক্যান করা যেত তখনই আপনার মোবাইলে বা আমার নাম্বারে টেক্সট যেত। এটা হইতে পারে আইদার, এটা যখন হওয়ার পসিবিলিটি কম, সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম হইতে পারে। আশা করি বুঝতে পারছেন ভাই। এটা মানে জাস্ট একটা ভুলের কারণে, আর কিছু না। এটা হয় কোনো স্টুডেন্ট ভুল করছে, আইদার আমি ভুল করছি, মানে সফটওয়্যারের জনিত কোনো ভুল। আশা করি বুঝতে পারছেন। স্বপ্ন, আপনি আমার শুনতে পাচ্ছেন? স্বপ্ন, জি জি, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই আমি তাহলে ক্লাসটা মনে হয় শুরু করি। প্লিজ প্লিজ প্লিজ। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ইংরেজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে অ্যাজ ইউজুয়াল ভোকালে আছি। কিউএনএ তে ভাইয়া আছেন, ভাই আপনাদের কিউএনএ প্রশ্নগুলো দিবেন ইনশাআল্লাহ। সো আজকে আমরা ইংরেজি সাহিত্যের পঞ্চম ক্লাসে উপস্থিত। আপনারা যারা আজকে ক্লাসে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বিসিএস প্রিলিমিনারি ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, তার একটা পার্ট আজকে আমরা আলোচনা করতে, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এ পর্যন্ত 25তম বিসিএস থেকে আমাদের 41তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সাহিত্য অংশ থেকে, তার মধ্যে ভিক্টোরিয়ান যুগ থেকে কমপক্ষে দুইটা করে প্রশ্ন ছিল, কমপক্ষে দুইটা করে প্রশ্ন ছিল। সো কাজে আপনারা বুঝতে পারতেছেন যে 15টা কোশ্চেনের মধ্যে মিনিমাম দুইটা কোশ্চেন যদি খালি এই চ্যাপ্টার থেকে প্রতিবারই থাকে, তাহলে এই চ্যাপ্টারটার গুরুত্ব কতটা অপরিসীম আমার মনে হয় শুধু মানে এটা আর বলে আপনাদেরকে বলতে চাই না। এবং সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে, আপনি যদি ভিক্টোরিয়ান যুগ একটু মনোযোগ দিয়ে পড়েন, আপনি মানে অল্প পরেও কিছু না কিছু কমন ফলাইতে পারবেন। এটা হচ্ছে একটা মজার জিনিস। সো আমার মনে হয় আজকে আপনাদের খুবই বেশ ভালো পরিমাণ অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করা উচিত, এবং আমি চেষ্টা করবো যে আজকে আপনাদের সাথে ফ্রুটফুল কিছু একটা হয় সেটা ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে। সো আর ইন্ট্রোডাকশন না বাড়িয়ে সামনের দিকে আগাই। সো প্রথম কথা হচ্ছে আমাদের একটু জানা লাগবে যে ভিক্টোরিয়ান যুগটা কি এবং কেন বিখ্যাত, বা কি মানে এটার মেইন জিনিসটা কি। তো সবার প্রথম আমরা যে জিনিসটা জেনে শুরু করবো সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ান যুগ আসলে কত সাল থেকে কত সাল ছিল। সেটা হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত। এটা হচ্ছে, এটা ইটসেলফ ইজ এ কোশ্চেন, এটাই একটা প্রশ্ন। আচ্ছা, মনে হিনা বলে রেটিং দিতে ভুলে গেছি, একটু দাঁড়ান। সো এটা নিজেই একটা প্রশ্ন যে ভিক্টোরিয়ান যুগ কত সাল থেকে, সেটা হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত। আপনি এই সালটা আমাদের কি মনে রাখতে হবে। তাহলে আসেন আমরা এটা মনে রাখার জন্য কয়েকবার আমরা একটু চ্যাট বক্সে লিখে ফেলি সবাই একবার করে। 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত হচ্ছে ভিক্টোরিয়ান যুগ, ঠিক আছে? এটা একবার সবাই চ্যাট বক্সে লিখেন এবং এটা আমাদের মনে রাখতে হবে। এগুলো কিছু কিছু ছোট ছোট জিনিস মুখস্থ করতে হয়। এখন আমি আপনাদেরকে একটা ছোট একটা জিনিস দেখাই দিই। দেখেন, ভিক্টোরিয়ান যুগ যখন আমি বলি, আমি যখন ভিক্টোরিয়ান যুগ বলি, তো দুইটা জিনিস আমার মাথার মধ্যে আসে, টু বি অনেস্ট। একটা হলো ভা সাউন্ড, আরেকটা হচ্ছে টা সাউন্ড। আমার মাথার মধ্যে এটা কাজ করে। ভা সাউন্ড 32 বর সাথে সম্পর্কিত, টা সাউন্ড এটা হচ্ছে একটা একের মতো না, দেখেন ইজ অলমোস্ট লাইক ওয়ান। সো আমি জাস্ট যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম এইভাবে একবার দেখছিলাম এবং খেয়াল করছি, তারপর আমি কেন জানি ভুলি নাই। এটা একটু স্ট্রেঞ্জ, বাট আমি এইভাবেই মনে রাখছি এবং এইভাবে আমি কখনো ভুলি নাই, ঠিক আছে? সো এটা যদি আপনাদেরকে হেল্প করে তাহলে হচ্ছে মেবি ইট ক্যান হেল্প ইউ, সেই জন্য বললাম আর কি। তো 1832 এবং 1901 আপনারা জানেন যে এই যুগের নামকরণের সাথে আপনার কি মনে হয় কার একটা মানে অবদান থাকতে পারে? এই যুগের নামকরণ কার নামে হতে পারে ধারণা করেন দেখি। রানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়ার নাম আমরা মোটামুটি সবাই শুনেছি, এবং এই রানী ভিক্টোরিয়ার নাম অনুযায়ী এই ভিক্টোরিয়ান যুগের নামকরণ করা হয়। যদিও রানী ভিক্টোরিয়ার নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়, কিন্তু এই যুগের সাহিত্য ক্ষেত্রে বা অঙ্গনে রানী ভিক্টোরিয়ার যে খুব অনবদ্য অবদান, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? এবং এটা এমন না যে টোটালি রানী ভিক্টোরিয়ার সাথে সম্পর্কিত, তা না। সামহাও যুগের নামকরণটা হয়ে গেছে রানী ভিক্টোরিয়ার নাম অনুযায়ী, কিন্তু এখানে রানী ভিক্টোরিয়া আমাদের কোনো মূল আলোচ্য বিষয় নয়, বরং এই যুগের সাহিত্যকর্ম সৃষ্টি এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতা, সমাজের পরিস্থিতি, এগুলা জানাটা খুব বেশি দরকার, ঠিক আছে? সো সো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু আলোচনা করতে যাই, ভিক্টোরিয়ান যুগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা দরকার। দেখেন এখানে কিছু টার্ম আছে, যেমন সিরিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ক্লাস, ভিক্টোরিয়ান, সায়েন্স ভার্সেস রিলিজিয়ন, প্রোগ্রেস, নস্টালজিয়া, ইউটিলিটারিজম, অনেকগুলো টার্ম আছে। আপনাদের সবগুলো টার্ম হয়তো না জানলেও চলবে, কিন্তু আমি এবং আমাদের সময় আমি মানে আমাদের 2 ঘন্টা ক্লাস মাত্র, আমি সবকিছু এক্সপ্লেন করতে যাবো না, এখানে অনেক কিছু কঠিন এবং জটিল। আমি আপনাদের সাথে মানে প্রথমে শুরু করতে চাই ছোট একটু গল্প বলে, কনটেক্সটটা বোঝানোর জন্য, ঠিক আছে? কনটেক্সটটা বোঝানোর জন্য আমি আপনাকে যদি গল্প বলি, আপনারা কেউ বলতে পারবেন রেল ইঞ্জিন বা সর্বপ্রথম ব্রিটেনে রেলের যাত্রা কবে শুরু হয়?
যদি কেউ না জানেন প্রয়োজনে গুগল করেও দেখতে পারেন। 1830 সালের দিকে এটা শুরু হয়, 1830 সালের দিকে, ঠিক আছে। সর্বপ্রথম ইংল্যান্ডে রেল ইঞ্জিন বা রেল লাইনের যাত্রা শুরু। তারপর যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে ধরেন একটা অরিজিন অফ স্পিসিস একটা গ্রন্থ আছে, আপনারা নাম শুনেছেন বোধহয়, ডারউইনের তত্ত্ব, সেটা কবে? অ্যারাউন্ড 1860 or something, I don't remember the exact মানে কত সাল, I don't remember the exact year, but around 1860s or something। তখন হচ্ছে ডারউইনের এই অরিজিন অফ স্পিসিস এর মূল কার্যক্রম বা প্রভাবটা সমাজে ছড়িয়ে পড়তে শুরু করে around 1860s। এরকম আরো অনেক কিছু আমি আপনাদেরকে বলতে পারবো, ধরেন সাইন্টিফিক ইনভেনশন প্রচুর আছে, রেডিওর ইনভেনশন আছে, আরো অনেক কিছু আছে। এই সব কিছুই এই ভিক্টোরিয়ান যুগের সময়। তাহলে এই সময়ে আপনারা সবাই বুঝতে পারছেন সায়েন্স একটা ট্রিমেন্ডাস প্রোগ্রেসের মধ্যে ছিল, প্রচন্ড রকম বিজ্ঞান চারপাশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো যেহেতু চারপাশে প্রচন্ড রকম একটা বৈজ্ঞানিক বিপ্লব, সাইন্টিফিক ইনভেনশন চলছে, নাও মানুষের ভিতরে তার একটা প্রভাব পড়তে শুরু করে, বিশেষ করে ডারউইনের অরিজিন অফ স্পিসিস গ্রন্থে। আচ্ছা, এটা খুব কমন এবং ফেমাস, আপনারা জানেন যে ডারউইনের তত্ত্বটা কি ছিল, যে মানব জাতির অভ্যুত্থান কিভাবে, মানব জাতির অভ্যুত্থান হচ্ছে সাম কাইন্ড অফ এইডস অর সামথিং, মানে আমি বানর কিন্তু বলেন নাই, এটা আমরা বানাই নিছি, বানরের কথাটা ডারউইন মনে ডিরেক্টলি বলেন নাই, কিন্তু মানে সামথিং লাইক এইডস, ঠিক আছে। তাদের থেকে হচ্ছে মানব জাতি আস্তে আস্তে আগে আসছে। এখন এখন আমরা যারা মুসলিম এবং যারা খ্রিস্টান, তাদের উভয়ের সঙ্গে একটা জিনিসের একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে কি আমরা জানি যে মুসলমানরা বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে মানব জাতির উত্থান, খ্রিস্টানরা বিরোধ করে অ্যাডাম এবং ঈভ থেকে মানব জাতির উত্থান। এই দুইটা রিলিজিয়নই কিন্তু ডারউইনের তত্ত্বের সাথে সাংঘর্ষিক, আমি কারেক্ট? ডারউইনের তত্ত্ব এই দুইটা রিলিজিয়াস থিওরির সাথে সাংঘর্ষিক। এখন মানুষ একদিকে সায়েন্স দেখতেছে, আরেকদিকে দেখতে পাচ্ছে রিলিজিয়ন। সো এখানে একটা কন্ট্রাস্ট হলো কিনা, এখানে একটা কন্ট্রাস্ট বলতে আমি বুঝছি এখানে একটা সাংঘর্ষিক ব্যাপার দাঁড়ালো কিনা, যে সায়েন্স ভার্সেস রিলিজিয়ন একটা ফাইট শুরু হলো, একটা ক্ল্যাশ বা ফাইট আপনি দেখতে পাচ্ছেন কিনা, একটা কনফ্লিক্ট যাই বলেন না কেন, একটা আছে এখানে। এবং মেনি পিপল গট কনফিউজ, তাহলে কি এতদিন পর্যন্ত জেনে আসা রিলিজিয়ন রং, আবার সায়েন্স কি তাহলে অ্যাথিজম প্রমোট করতেছে? দেয়ার আর মেনি কোশ্চেনস রিগার্ডিং দিস। এরকম একটা কমপ্লেক্স পরিস্থিতিতে বেসিক্যালি হচ্ছে আপনার এই ভিক্টোরিয়ান লিটারেচারের যাত্রা, ঠিক আছে, যেখানে হচ্ছে সায়েন্স ভার্সেস রিলিজিয়ন একটা ক্ল্যাশ ছিল। This is one thing, this is one of the very important things. And another thing is that progress. এই প্রোগ্রেস কেন আসছে? ধরেন এই যে আমাদের বাংলাদেশে এখন প্রোগ্রেস অনেক বেশি হচ্ছে, কেন হচ্ছে বাংলাদেশে প্রোগ্রেস? বিকজ অফ দ্য টেকনোলজি, তাই না? আমাদের চারপাশে এখন আমরা অনেক প্রোগ্রেস দেখতে পাচ্ছি, সবকিছু চাইলে মুঠোফোনের মাধ্যমে করে ফেলা যায়, বাংলাদেশে অনেক কিছু করে যায়, এই সবকিছু টেকনোলজি থেকে আসে এবং সায়েন্স এবং টেকনোলজি একটা একটার সাথে হাতে হাত রেখে আগায়, ঠিক সেই ওখানে প্রচুর পরিমাণ প্রোগ্রেস ছিল। তো দেয়ার আর লটস অফ প্রোগ্রেস, বাট এই প্রোগ্রেস গুলো সবসময় যে মানুষের মনের মধ্যে শান্তি নিয়ে আসে তা না। এই প্রোগ্রেসের সাথে সাথে মানুষের অনেক বিশ্বাস, প্রচলিত ধারণা ভেঙে যেতে লাগলো। দেখা গেছে যে যা এতদিন পর্যন্ত মানুষ সঠিক বলে মেনে আসছিল, তার অনেক কিছুকে মানুষ এখন মানে ভুল ভাবতে শুরু করছে, যে তাহলে কি এটা সঠিক, এটা কি ভুল, এরকম নতুন নতুন অনেক ধরনের কোশ্চেন, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ করতে শুরু করছে এবং সোসাইটিতেও এগুলোর প্রভাব করতে শুরু করছে। এই প্রোগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এবং সর্বশেষ হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম বলতে একটা মতবাদ বা বিশ্বাসকে বিশ্বাস করা হয় যে ইউটিলিটারিয়ানিজম ইজ লাইক, যে যদি কোনো কিছু বেশিরভাগ মানুষের জন্য সুখ বয়ে নিয়ে আসে তাহলে সেটা করা উচিত, এটাকে বলে ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজমে তাহলে মেইন ইয়াটা কি, যে নিজে শান্তি পাওয়া, নিজে সুখ পাওয়া, সুখের অন্বেষণ করা, দিস ইজ কল্ড ইউটিলিটারিয়ানিজম। এটা অনেক বড় এবং কমপ্লেক্স একটা জিনিস, তার একটা ইজম মতবাদ। কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে আমি টোটাল থেকে এক্সপ্লেন করতে চাই, আমি একদম সিম্পল ভাষায় গল্পের মতো করে বলতে চাচ্ছি, ঠিক আছে। সো এখন যখন ইউটিলিটারিস্টিক সোসাইটি থাকে একটা জায়গায়, তখন সমস্যা হয় কি, আচ্ছা যেমন ধর রিলিজিয়ন আপনাকে কি দেয়, যেমন রিলিজিয়ন আপনাকে অনেক বাধ্যবাধকতা দেয়, তুমি এটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, আপনার একটা জিনিস ভালো লাগলো আমি এটা করবো, রিলিজিয়ন বলবে নো ইউ শুডন্ট ডু দিস, দিস ইজ হারাম অর সামথিং। সো রিলিজিয়ন আপনাকে অনেক রেস্ট্রিকশন দেয়, কিন্তু ইউটিলিটারিজম আপনাকে একদিক থেকে অনেক কিছু প্রমোট করে, দে প্রমোট লাইক যে এটা করলে তুমি হ্যাপিনেস পাবা, সো ডু দিস। সো আপনাদের কাছে আমি জানি না আমার কথাগুলো কি অনেক অ্যাবস্ট্রাক্ট বা ভেগ লাগতেছে, আমি কি সামাও বুঝাতে পারছি কিনা, আমি বোঝানোর চেষ্টা করতেছি, জিনিসগুলো আসলে একটু জটিল, আমি চেষ্টা করতেছি। সো ইউটিলিটারিজম হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে দিবে যে কোথায় তুমি হ্যাপিনেস পাবা, কোথায় তুমি হ্যাপিনেস পাবা, আপনাকে হ্যাপিনেস পাওয়ার একটা ওয়ে দেখাবে। এই জিনিসটাও ভিক্টোরিয়ান লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে এখন আসলে আমরা একটু সামনের দিকে আগাই। যেমন এই সময় আরেকটা মজার জিনিস বলি, এই সময় একটা গুরুত্বপূর্ণ ই ছিল হচ্ছে কার্পে ডিয়াম ফিলোসফি, অনেকে এটা ফলো করতো। কার্পে ডিয়াম মানে কি, দিস ইজ কাইন্ড অফ ইন্টারেস্টিং, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। ধরেন আমরা যখন ইয়াতে তাকাই, আমাদের ডে টু ডে লাইফের দিকে তাকাই, তো আমরা অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করি, যে আমি আজকে কষ্ট করবো বিকজ যাতে কালকে আমি আরামে থাকতে পারি, তাই না? আমরা এরকম অনেক করি না? রিলিজিয়নের কথা চিন্তা করো, রিলিজিয়ন আপনাকে এটা শেখায় যে তুমি পৃথিবীতে কষ্ট করবে যাতে করে তুমি আফটার ইউর ডেথ তুমি যাতে জান্নাতে যেতে পারো এবং তুমি যাতে অনেক কিছু এনজয় করতে পারো। অন্যদিকে কার্পে ডিয়াম ফিলোসফি বিশ্বাস করে যে কালকে আমি আজকে কষ্ট করে কালকে পোলাও খাবো, এটার দরকার নেই, আমি যদি আজকে যা পাই আজকে তাই খাবো, ওখানে ফিউচার কনসার্ন না, ফিউচার কি হবে না হবে পরের কথা, ঠিক আছে। সো মানে আমি আজকে কষ্ট করে কালকে পোলাও খাবো, এটা আমার দরকার কি, আমি আজকে সুখ করে নিই, পরেরটা করে দেখা যায়।
কথা বুঝছেন? So this is also a philosophy that some of the writers promoted during this age. ঠিক আছে? So live in the present. You should live in the present. এরকম আর কি। তাহলে এখান থেকে আমরা একটু সামনের দিকে আগে। সো আমার মনে হয় যে ভিক্টোরিয়ান যুগটা কিরকম এবং কোন দিকগুলোতে বেশি ফোকাস ছিল, এটা সম্পর্কে প্রথমে একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি। সো এখন আমরা একটু সামনের দিকে আগে এবং আস্তে আস্তে একটু কিছু এখানে কিছু প্রশ্ন আছে, আচ্ছা প্রশ্নগুলোর আনসার এগুলো দাগিয়ে দিব, এগুলো মুখস্থ করার বিষয়। এখন আমরা চলে যাই ফেমাস ভিক্টোরিয়ান রাইটার্স। আমি যে রাইটারদের পাশে 3 স্টার দিব, এই রাইটারগুলো একটু ভালো মতো পড়তে হবে। একটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, এখানে একটু 3 স্টার দিই। রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, তারপর চার্লস ডিকেন্স, তারপর হচ্ছে শার্লট ব্রন্টে, তারপর হচ্ছে থমাস হার্ডি দেখতে পারেন। ডারউইনের অরিজিন অফ স্পিসিসটা দেখলেই হবে, অ্যাকচুয়ালি একটা কার্ল মার্কস আছে, এখান থেকে আলেকজান্ডার ডুমার একটা আছে, সুইনবার্নের একটা দুইটা করে আছে, কিন্তু মোস্টলি হচ্ছে আমি যেগুলো এখানে প্রত্যেকই আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, শার্লট ব্রন্টে এখানে দুজন, শার্লট ব্রন্টে এবং এমিলি ব্রন্টে দুজনকে দেখতে হবে, হ্যাঁ দুজনকে দেখতে হবে, দুই ব্রন্টে সিস্টার দুজনকে দেখতে হবে। সো আমি এখান থেকে জাস্ট যে কয়জনকে দিয়েছি এখানে সবাই ইম্পর্টেন্ট, আমি আবার রিপিট করি, প্রত্যেকে ইম্পর্টেন্ট, কাউকে রেখে আমি কাউকে ছোট করতে চাচ্ছি না বা কাউকে রেখে কাউকে বড় করতে চাচ্ছি না, কিন্তু আমি যাদেরকে আগে ডাক দিয়েছি তাদেরকে দিয়ে আগে পড়া শুরু করবেন, সবগুলোতে একসাথে যাবেন না কি, হ্যাঁ। সো এরা হচ্ছে 3 স্টার ক্যাটাগরিতে আছে। 3 স্টার ক্যাটাগরিতে আমি কয়েকজনকে একটু 2 স্টার দিতে চাই, যেমন 2 স্টারের মধ্যে থাকবে থমাস কার্লাইল, এটা 3 স্টার, 2 স্টার হবে। কার্লাইলকে আমি 2 স্টার দিতে চাই। তারপরে হচ্ছে জর্জ এলিয়টকে আমি 2 স্টার দিতে চাই, হ্যাঁ এদেরকে হচ্ছে আমি 2 স্টার দিতে চাই। আর তার বাইরেও আরো অনেক কয়েকজন আছে যাদের নাম এখানে নাই, আরো ইম্পর্টেন্ট বলা যায় না কখন কোথা থেকে আসে। সো আমরা শুরু করি টেনিসন দিয়ে। সো টেনিসন সম্পর্কে বলতে গেলে টেনিসন হচ্ছে মানে সোজা কথা, আমরা যদি কবিতার অংশটা ভিক্টোরিয়ান যুগের কবিতা বা পোয়েম নিয়ে যদি আলোচনা করি, তো কবিতা নিয়ে আলোচনা করতে গেলে 3 জন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এদেরকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য ব্যাট দিয়ে মনে রাখতে পারি। কবি মোস্ট ইম্পর্টেন্ট 3 জন কবি হচ্ছে এই ব্যাট। ব্যাটের কি, ব্যাটের একজন হচ্ছে ব্রাউনিং, এতে হচ্ছে আর্নল্ড এবং পিতে হচ্ছে টেনিসন। ঠিক আছে, ব্রাউনিং, আর্নল্ড এবং টেনিসন মনে রাখা যায়। সবাই একটু লিখেন একবার করে, ব্যাটের একজন হচ্ছে ব্রাউনিং, একজন হচ্ছে আর্নল্ড, আরেকজন হচ্ছে টেনিসন, সবাই একবার করে লিখেন। এবং এই 3 জন থেকে বিসিএস এর প্রিলিমিনারিতে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, পিএসসি কর্তৃক প্রণীত অন্যান্য পরীক্ষাতেও প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে। সো এটা একটু মনে রাখা খুবই জরুরি, এই 3 জন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এদেরকে দিয়ে আমি আজকে শুরু করতে চাই। সো প্রথমে হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসনের কথা যদি বলি, আলফ্রেড লর্ড টেনিসন হচ্ছে, উনি হচ্ছেন সভাকবি ছিলেন। সভাকবি বুঝেন, কোর্ট পয়েট যেটাকে বলা হয়, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। ঠিক আছে, তো সভাকবি বা কোর্ট পয়েট অফ ইংল্যান্ড ছিলেন আলফ্রেড লর্ড টেনিসন। এখন আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি যে ধরেন এটা তো এক ধরনের সরকারি চাকরির মতো, তাই না? এখন আপনি সরকারি চাকরি করে কখনো কি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন? আপনারা যারা এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তো আপনারা বিসিএস দিতে চান, সরকারি চাকরি যেতে চান, এখন আপনি সরকারি চাকরি করেন, সরকার ভুল কিছু একটা করলো, দেশের আপামর জনতা প্রতিবাদ করলেও আপনি কি প্রতিবাদের ভাষায় কথা বলতে পারেন? আপনি পারেন না। তার কারণ হলো আপনি সরকারি চাকরি করেন, আপনার অনেক রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, সো আপনি চাইলেই সবকিছু বলতে পারেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো টেনিসন যেহেতু সভাকবি ছিলেন, এখন উনি কি করবেন? আপনার কি মনে হয় সভাকবি কি করবে? সভাকবি কি নিয়ে লিখতে পারে? সাধারণ প্রেম ভালোবাসা, সাধারণ প্রেম ভালোবাসা নিয়ে লিখবে, কিছু গভর্নমেন্টের গুণাগুণ নিয়ে লিখতে পারে, কিছু রাজার গুণাগুণ গাইতে পারে, ওকে ফাইন। আর কি করতে পারে? কবিকে কেন সরকার অ্যাপয়েন্ট করতে পারে? এই একজন ভালো কথা বলছেন, জয়গাথা লিখবে, বিভিন্ন ধরনের ইংরেজ জাতিকে মোটিভেট করবে, তাই না? কবিতার মাধ্যমে, এটাই তো হবে নাকি? বুঝাবে যে তোমরা সেরা, তোমরা অনেক কিছু করতে পারো, তোমরা অনেক থেকে আলাদা, নাকি এরকম কিছু করতে পারে কিনা সভাকবি? সভাকবিকে দিয়ে এরকম একটা জিনিস আমাদের বাংলাদেশ হলে মনে করেন হয়তো অন্য কিছু হইতে পারতো। ঠিক আছে, কিন্তু ওরা তো ইংরেজ, ওরা তো আর ওইভাবে করে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে না রানীর পক্ষে। তো ওরা কি করবে? ওরা করবে হচ্ছে বলবে যে তুমি উন্নয়ন প্রচার করো, চারপাশে আমাদের ইংরেজ জাতির ঐতিহাসিক বীরত্ব গাথাগুলোকে প্রচার করো, রাইট? এইসবই তো হবে। এই জন্য টেনিসনের অনেক লেখাতে আপনি দেখবেন তিনি মিথোলজিকে আশ্রয় করে লিখেছেন, মিথোলজিকে তিনি হচ্ছে আশ্রয় করে লিখেছেন, মিথোলজিক্যাল ক্যারেক্টারে ভরপুর, এবং তার অনেক কিছুই হচ্ছে মানে আপনাকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, এই টাইপ। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু যাই, সামনের দিকে যাই। এটা একটু পরে, এখানে লিস্টটা কোথায়, কাজের লিস্ট কোথায়? আচ্ছা, এখানে এখানে সবগুলো কবিতার নাম নাই, আমি আপনাদেরকে মনে হয় লিখে দিতে চাই কিছু কিছু কবিতার নাম। ঠিক আছে, আপনারা একটু কাগজ কলম নিতে পারেন, এখানে অনেক কিছু নাই। সো আচ্ছা, আমরা একটু কিছু কিছু কবিতার নাম দেখি, পয়েন্টস, টেনিসনের পয়েন্ট গুলো। ঠিক আছে, তো টেনিসনের ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোর মধ্যে কি কি আছে? একটা কবিতা আছে হচ্ছে ইউলাইসিস। ইউলাইসিস কবিতার মূল বিষয়বস্তু কি? ইউলাইসিস হচ্ছে সে ট্রোজান ওয়ার থেকে ফিরছে, ফেরার পরে বিশাল সাম্রাজ্য পাইছে। তো সাম্রাজ্য পাওয়ার পরে ইউলাইসিস বলতেছে যে আমি এখানে এই সেভেজ নেশনকে খাওয়াই, তাদেরকে আমি তাদেরকে দেখাশোনা করি সবকিছু, কিন্তু আসলে আমার ভালো লাগে না, কারণ আমি সেই ফাইটার যোদ্ধা যে আবার যুদ্ধে ফেরত যেতে চাই। আই গট এভরিথিং, আই হ্যাভ গট কিংডম, আমি রাজত্ব পাইছি, অর্থ পাইছি, বৃত্ত পাইছি, সম্মান পাইছি, সবই পাইছি, কিন্তু আমি যুদ্ধ না করে থাকতে পারতেছি না। আমি আসলে এই রাজত্ব, কিংডম এগুলো এনজয় করার জন্য না, মূলত আমি সে আবার যুদ্ধে ফেরত যেতে চাই। তখন সে বলে
যে হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক এন এন্ড টু রাস্ট আনবার্নিশড এন্ড নট টু শাইনি নিউজ। অর্থাৎ সে তার লাইফকে একটা তলোয়ারের সাথে তুলনা করে, তলোয়ারের সাথে তুলনা করার পর সে বলে যে একটা তলোয়ারকে যদি আপনি রেখে দেন আর এটার মধ্যে যদি জং ধরে যায় তাহলে তলোয়ারের কোনো দাম আছে? কোনো দাম নেই। ঠিক তেমনি আমি একজন বড় যোদ্ধা, আমি যদি এখানে বসেই থাকি আর এই যে এই সেভেজ নেশনকে যদি খাওয়াই পিন্ডাই করাই তাহলে আমার কি লাভ? তাতে আমার কি দাম থাকে? আমার কোনো দাম থাকে না। সে বলে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিভস। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত জীবনকে এনজয় করতে চাই। আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ওয়ার। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। ঠিক আছে? সো এটা সে আবার ফেরত যেতে চায়। এটা হচ্ছে ইউলাইসিস। তাহলে এখানে দেখেন ইউলাইসিস একটা প্রোঅ্যাক্টিভ নেচার, ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ। ঠিক আছে? মনে করেন আমরা যারা এখানে বিসিএস এর আছে ক্লাস করতে আসছি, ঠিক আছে? তো আমাদের অনেকেরই এরকম আছে না, যখন বিসিএস আজ আপনি বিসিএস ক্যাডার হতে চান, আপনি বিসিএস ক্যাডার হয়ে গেলেন, এরপর কি করবেন? এরপর কি করবেন? আপনার এরপরে পারপাস কি? আপনি চাইছেন বিসিএস ক্যাডার হতে, আল্লাহ আপনাকে কবুল করে আপনাকে বানাই দিল ফরেন ক্যাডার, এরপরে কি? আর আমরা অনেকে চিন্তা করবো আমি চিল করবো, কিন্তু বসে চিল করবো, চাকরি যা পাওয়ার পাই গেছি ভাই, আমার জীবনের টার্গেট যা ছিল আমি তা পাই গেছি, শেষ। যদি আমরা এরকম চিন্তা করি তাহলে আসলে আমাদের বিসিএস ক্যাডার হওয়া উচিত না। ঠিক আছে? মুনতাসির বলছেন হ্যাপিলি লিভ আফটার। তারপর যদি আমরা এরকম চিন্তা করি যে চাকরি আমার দরকার ছিল, আমি চাকরি পাই গেছি, নাও আমি চিল করবো, তাহলে আসলে মনে হয় আমাদের বিসিএস ক্যাডার হওয়া উচিত। ঠিক আছে? তো এরকম আর কি। তো আমাদের হওয়া উচিত এরকম ইউএলএসএস এর মতো একটু প্রোঅ্যাক্টিভ ক্যারেক্টার হওয়া উচিত। কি বলেন? আচ্ছা, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা আছে তার, কিছু কবিতাটার নাম হচ্ছে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। জায়গা নাই, আমি এখানে সংক্ষেপে লিখলাম। তো চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, এখানে কি হয়? এখানে হচ্ছে এই কবিতাটা আমাদের বর্তমান জেএনসিটিভি টেক্সট বুক আছে দ্বাদশ শ্রেণীর, এই টেক্সট বুকে কবিতাটা ইনক্লুডেড আছে। ঠিক আছে? এবং এটা আমার কেন যেন মনে হয় বিশেষ আসলেও আসতে পারে। সো এটা একটু মনে রাখলাম আপনারা। এখানে কি হয়? এখানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে কিছু ক্যাভলারি সৈন্য যারা হচ্ছে ব্রিটিশ ছিল, তারা যুদ্ধের মধ্যে অনেক সাহসিকতার সাথে ফাইট করছে এবং তাদের এই সাহসিকতার গল্পটা এই টেনিসন হচ্ছে কবিতা আকারে ছড়াই দিচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কবিতা। তারপরে হচ্ছে আপনার আরেকটা ইম্পর্টেন্ট কবিতা আছে ব্রেক ব্রেক ব্রেক। এটা একটা কবিতা আছে। তারপর একটা কবিতা আছে টিথানাস। এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট, টিথানাস আসতে পারে। টিথানাসের পিছনে খুব সুন্দর একটা গল্প আছে। এখানে হচ্ছে মিথোলজি আছে। মিথোলজিতে হচ্ছে টিথানাস একজন ব্যক্তি থাকেন। তো টিথানাসকে হচ্ছে বলে যে তুমি কি চাও? তো টিথানাস বলে যে আমি অমর হতে চাই, আমার যাতে কোনো মৃত্যু না থাকে। তখন গড়টাকে দেয় যে তুমি যা চাও তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। টিথানাস মরে না, কিন্তু টিথানাসের যেটা হয় সেটা হচ্ছে যে এই যে সে মরে না, সে তো একসময় বৃদ্ধ হয়ে যায় এবং বৃদ্ধ হতে হতে এরকম সময় চলে আসে যখন তার মনে হয় যে অ্যাকচুয়ালি আমি ভুল প্রার্থনা করছি, আমাকে আরেকটা চান্স দেওয়া উচিত, আমি দোয়া করতে চাই যেন আমি মারা যাই। ঠিক আছে? অমর থাকাটা আসলে কোনো সলিউশন না, বরং টিথানাস তখন মারা যেতে চায়। ঠিক আছে? সে বার্ধক্যের এই জীবনটা সে নিতে পারে না এবং টিথানাস ওয়ান্টস টু ডাই। সো দ্যাটস অ্যানাদার থিং। এটা হচ্ছে আরেকটা বিষয়। সো এই ধরনের জিনিসগুলো। আর তার বাইরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইন মেমোরিয়াম। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কবিতা। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ইন মেমোরিয়ামের সাথে একটু এটা পুরো নামটা যোগ করি। ইন মেমোরিয়ামের পরে লেখা আছে এ এইচ এইচ এইচ, যেটা দেওয়া নাই এখানে। এই যে এটা পরে এটা আছে এ ডট এইচ ডট এইচ। আচ্ছা, এ ডট এইচ বাই এইচ, এটা দেখে আপনার কি মনে হয় কি হতে পারে? এটা আসলে একজন ব্যক্তির নাম। তার নাম হচ্ছে আর্থার হেনরি হেলাম। এই আর্থার হেনরি হেলাম হচ্ছে এই টেনিসন তো ক্যামব্রিজের ছাত্র ছিল। তো এই ক্যামব্রিজে হচ্ছে আর্থার হেনরি হেলাম হচ্ছে টেনিসনের বন্ধু ছিল। তো এই আর্থার হেনরি হেলামের মৃত্যুতে তখন হচ্ছে টেনিসন এই কবিতাটা লিখে। তাহলে কারোর মৃত্যুতে যদি কেউ কোনো কবিতা লিখে তাহলে সেই কবিতাকে কি বলা হয় বলেন তো? কে বলতে পারবেন? এটাকে বলা হয় এলেজি। তাই যদি এখন প্রশ্ন করা হয় নিচের কোন কবিতাটা এলেজি, অপশনে যদি ইন মেমোরিয়াম থাকে, পারবেন না? পারবেন না বলেন? আচ্ছা, এরপরেও যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে এই মেমোরিয়াম শব্দটার সাথে মেমোরি শব্দটা কানেকশন পান নাকি? মেমোরি শব্দটা মেমোরিয়াম শব্দের সাথে মেমোরি শব্দটা কোনো কানেকশন পান? হ্যাঁ, তার মানে হচ্ছে কি আর্থার হেনরি হেলামের স্মৃতিতে লেখা কবিতা। এখন মনে থাকবে? আর্থার হেনরি হেলামের স্মৃতিতে লেখা কবিতা, সেটাই হচ্ছে ইন মেমোরিয়াম এবং এটা একটা এলেজি। ওকে? সো আই হোপ আপনাদের মনে থাকবে। রাশেদ খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মেড উইক বাই টাইম এন্ড ফেট বাট স্ট্রং ইন উইল। এটা কি টেনিসনের কবিতা? হ্যাঁ, এটা হচ্ছে ইউলাইসিস কবিতার শেষ দিকের লাইন। ঠিক আছে? ওকে। সো এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা সামনের দিকে আগে মনে রাখা যাবে। এখন আমি যে কবিতাগুলোর নাম লিখে দিচ্ছি, কবিতাগুলোর নাম সব মনে রাখা যাবে। আমি কিন্তু কনটেক্সট সব বলে দিচ্ছি যাতে করে আসলে আপনারা মনে রাখতে পারেন যেটা টেনিসনের কবিতা এবং এগুলোর পিছনে এই কাহিনী ছিল। আপনারা যদি মনে রাখতে হেল্পফুল হয় এই জন্য এত কিছু দিয়েছে। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখার চেষ্টা করেন। আর ইউলাইসিস কবিতার অনেকগুলো ইম্পর্টেন্ট লাইন আছে, সেই লাইনগুলো দেখেন। ঠিক আছে? এখান থেকে কোটেশন আসতেও আসতে পারে ইউলাইসিস কবিতা থেকে। ঠিক আছে? সো এটা একটু দেখেন। তাহলে আমরা একটু সামনের দিকে বলছে নিচে কোনটা টেনিসন লিখেন নাই, চেষ্টা করেন তো।
আমি ফুল কোশ্চেনটা দিই, দেখি আপনারা এজিউম করে লেখার চেষ্টা করেন। ওকে, আমি তাহলে এটা ক্লোজ করতে যাচ্ছি। আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন। ওকে, 5 সেকেন্ড অপেক্ষা করবো। অ্যান্সার করি তাহলে, একটু রেজাল্টটা শেয়ার করি। এখানে হচ্ছে আপনারা 44% হচ্ছে ইং গার্ডেস দিচ্ছেন, আর অনেকে দিচ্ছেন হচ্ছে দা হোয়াইট পিকক। রেজাল্ট স্টপ করি। এটা সঠিক উত্তর হচ্ছে দা হোয়াইট পিকক। এইটা হচ্ছে দা হোয়াইট পিকক হচ্ছে আপনার ডিএইচ লরেন্সের একটা উপন্যাস। ডিএইচ লরেন্সের একটা উপন্যাস, এটা হচ্ছে একটা নোবেল। ওকে ওকে, এটা হচ্ছে ডিএইচ লরেন্সের লেখা। ডিএইচ লরেন্স পড়ানোর সময় খুব মজা আছে, আমি আপনাদেরকে বলবো। ডিএইচ লরেন্স এগুলো মনে রাখা খুব সহজ, ঠিক আছে? ডিএইচ লরেন্স যখন পাবো তখন আপনারা দেখতে হবে জিনিসটা খুব মজা। ডিএইচ লরেন্স এর পরে কথা বলবো, ঠিক আছে? আপাতত এটা বলে রাখেন, মনে রাখেন। আর এটা কিভাবে মনে থাকবে সেটাও আমি বলে দিব, এটা কিভাবে মনে রাখা যায়। এবার চলে আসেন তাহলে ইন মেমোরিয়াম কার লেখা বলেন তো? ইন মেমোরিয়াম হচ্ছে আলফ্রেড টেনিসনের লেখা। তারপর হচ্ছে টেনিসন লিভ ডিউরিং দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার সময়। আচ্ছা, এবার টেনিসনের কিছু ফেমাস কোটস আছে, কোটস গুলো দেখতে পারেন, ঠিক আছে? দিস ইজ নট, এই যে টিসটাকে আপনি দিস পড়েন, দিস ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। আচ্ছা বলেন তো দেখি, এটা কোন কবিতা থেকে নেওয়া হতে পারে? গেস করেন, আগে তো দেওয়া নাই কিছু, গেস করেন কোথা থেকে নেওয়া হতে পারে। জাস্ট গেস, এমনি। ইউলাইসিস। আচ্ছা, তারপর আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, এটা কোথা থেকে হতে পারে? আই এম এ পার্ট, চিন্তা করেন। এটাও ইউলাইসিস কবিতা, এটাও ইউলাইসিস কবিতা, সেম একই কবিতা, ঠিক আছে? এই জন্য ইউলাইসিস কবিতাটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি আপনাদেরকে ইউলাইসিস দেখালাম। আচ্ছা, এবার সামনে চলে যাই, একটু বাকিগুলো দেখে নিন, ঠিক আছে? এবার চলে যাই রবার্ট ব্রাউনিং। আমি আপনাদেরকে বলছিলাম রবার্ট ব্রাউনিং অনেক ইম্পর্টেন্ট, মনে আছে? ব্যাটের বি, ব্যাটের বি ছিল ব্রাউনিং, মনে আছে কি আপনাদের? ব্যাট দিয়েছিলাম, ব্যাট ব্যাট ব্যাটের টেনিসন টি করেছি, এবার আমরা কি বি ব্রাউনিং করবো। এখন ব্রাউনিং নিয়ে একটু বলি, হ্যাঁ ব্রাউনিং নিয়ে একটু গল্প বলি আপনাদেরকে, শুনবেন ব্রাউনিং এর গল্প। ইউলাইসিস একজন ব্যক্তির নাম, এটা কোনো মানে নাই আপু। রোমান জিজ্ঞেস করছেন ইউলাইসিস মানে, ইউলাইসিস একটা লোকের নাম, একটা হিরোর নাম, প্রপার নাম। ওকে, এবার ব্রাউনিং নিয়ে একটু বলি। ব্রাউনিং হচ্ছে, ব্রাউনিং এর কবিতা পড়লে আপনি মানে ইমিডিয়েট কিছু বুঝবেন না। আপনি ফার্স্ট টাইম কবিতাটা পড়লেন, কবিতাটা পড়লে আপনি ইমিডিয়েট একটা মানে ইউলাইসিসে যেমন কি হয়, ইউলাইসিস আপনি পড়ছেন, সাথে একটা মেসেজ পাচ্ছেন, বুঝতেছেন? কিন্তু ব্রাউনিং এরকম না। ব্রাউনিং করার পরে আপনাকে ব্রাউনিং একটু চিন্তার মধ্যে ফেলে দিবে, এবং সে ডিরেক্ট বলে দিবে না কোনটা রাইট কোনটা রং। আমি কি কথাটা বুঝতে পারছি? আমি মনে বুঝতে পারিনি। মনে করেন, ধরেন ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিই। আচ্ছা, ধরেন একজন লেখক একটা বই লিখলো, একটা উপন্যাস লিখলো। এখন এখন এই উপন্যাসটা যে লিখবে, সে উপন্যাসের কাজটা কি? এক হতে পারে পাঠককে মনোরঞ্জন দেওয়া বা এন্টারটেইনমেন্ট, আরেকটা হতে পারে পাঠককে শিক্ষা দেওয়া বা এডুকেশন। এখন কোনটা আপনার কি মনে হয় যে এই সাহিত্য কর্মটার পারপাস কি হওয়া উচিত? এক না দুই? সাহিত্যের কাজ কি মানুষকে শিক্ষা দেওয়া, নাকি সাহিত্যের কাজ হচ্ছে সে সাহিত্য হিসেবে এক্সিস্ট করা? এই যে দেখেন, এখন আপনারা কেউ কেউ বলছেন এক, কেউ কেউ বলছেন দুই, এটা 50-50 হয়ে গেছে, এটা 50-50 হয়ে গেছে। ব্রাউনিং এর ব্যাপারগুলো অনেকটা এরকম, সে আপনাকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিবে এবং আপনি একটু পাজলড হয়ে যাবেন যে আসলে কোনটা সঠিক। এবার কি বুঝছেন আমার কথাটা? ব্রাউনিং এরকম, ব্রাউনিং এরকম। আপনি একটা কনফিউশন মধ্যে পড়ে গেলেন, আপনি কিন্তু বলতে পারবেন না অ্যাবসলিউটলি 1 ইজ কারেক্ট, অথবা আপনি কিন্তু বলতে পারবেন না অ্যাবসলিউটলি 2 ইজ কারেক্ট। যেমন ব্রাউনিং হচ্ছে একের মানে এক নম্বরের সাপোর্টার, অর্থাৎ আর্ট ফর আর্টস সেক। এটা এখানে কাউকে শিক্ষা দেওয়া কোনো কিছুই করা এটার দরকার নাই। ব্রাউনিং এর কথা হচ্ছে যে আর্ট হচ্ছে আর্টের জন্য, আমি শিক্ষা দিব না কি করবো, ইট ডাজন্ট কনসার্ন দ্যাট মাচ। বুঝে গেছে কথা? সো এটা হলো ব্যাপার আর কি। সো ব্রাউনিং আপনাকে একটু চিন্তার মধ্যে ফেলবেন। ব্রাউনিং একটা মজার জিনিস কবিতাটার মধ্যে, যেমন ধরেন এখানে যে আন্দ্রিয়া দেল সার্তো আছে, রাবি ভেনেজরা আছে, দ্য পেট্রিয়ট আছে, দ্য পাইট পাইপার আছে, গ্রামেট আইডলস আছে, ক্রিসমাস ইভ, অনেক কিছু আছে, ঠিক আছে? তো এর মধ্যে একটা আছে হচ্ছে যেমন ব্রাউনিং এর একটা বিখ্যাত কবিতা আছে, এটা হচ্ছে ফ্রা লিপোলিপি, একটা কবিতা আছে, ফ্রা লিপোলিপি। আমি লিখি নামটা, ফ্রা লিপোলিপি। তো ফ্রা লিপোলিপি কবিতাতে কি হয়? ফ্রা লিপোলিপি কবিতাটা হচ্ছে যে ফ্রা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে লিপোলিপি ব্যক্তি হচ্ছে এক ধরনের ব্রাদার। ব্রাদার মানে বুঝেন তো, ধর্মীয় পাদ্রী টাইপের, ঠিক আছে? তো তখন কি হয়, সে একদিন হচ্ছে রাতের বেলা এরকম জানালা দিয়ে তাকাই দেখে যে কিছু হচ্ছে স্পোর্টিভ লেডি রাস্তা দিয়ে যাচ্ছে। স্পোর্টিভ লেডি বুঝেন তো? যদি না বুঝেন তাহলে আমি বুঝতে পারবো না, মানে খারাপ নারী আর কি, ঠিক আছে, যাচ্ছে। এখন ব্রাদাররা কিন্তু এই ধরনের সবকিছু কিন্তু তাদের জন্য নিষিদ্ধ, যে সে তারা এগুলো কিছু করতে পারবে না। তো লিপোলিপি এই জিনিসটা দেখার পর সে করে কি স্পোর্টিভ লেডিদের পিছু নেয়, তার মনের মধ্যে সেই ইয়াটা হচ্ছে
মানে স্পোর্টিভ এই নারীদের পিছনে তারা আসক্তি থাকে এবং সে আছে তাদের পিছনে। তো একটা সময় আইসা তারপরে হচ্ছে তাকে হচ্ছে ধরে, তো ধরার পর বলে যে তুমি কেন এই স্পোর্টিভ নারীদের পিছনে ছোট একটা ফ্রাম ব্রাদার। এখন লিপুলিপি যে জিনিসটা সে বলে আমি তো ইচ্ছা করে ব্রাদার হই নাই, আমি তো নিয়ে আসছি এখানে ব্রাদার বানাবো। কথা বুঝছেন? সো এরকম আর কি, আপনাকে একটা কোশ্চেনের মধ্যে ফেলে দিব, আপনাকে একটা কনফিউজ সিচুয়েশন তৈরি করে দিব। তো এটা একটা আছে। তারপরে যেমন হচ্ছে আপনার আরেকটা আছে, যেমন আহ, একটা ইয়ে থাকে, পেইন্টার থাকে, যে হচ্ছে খুব সুন্দর ছবি আঁকে, কিন্তু সে বলে যে আমি কখনো মাইকেল অ্যাঞ্জেলোর মতো হতে পারবো না, আমি মাইকেল অ্যাঞ্জেলোর চেয়ে ভালো আঁকতাম এক সময়, কিন্তু আমি কখনো মাইকেল অ্যাঞ্জেলো হতে পারবো না। বিকজ কি, আমি এক সময় টাকা নিয়ে ভাবছিলাম, আমার মধ্যে তার মধ্যে দেখা যায় এথিক্যাল স্ট্যান্ডার্ডের সমস্যা আছে। তো তার হাতের কারুকলা যত সুন্দরই হোক না কেন, সে কোনোদিন মাইকেল অ্যাঞ্জেলো লেভেলে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এরকম। তো এই ব্রাউনিং এর বেশিরভাগ যে কমন কবিতাগুলো বা সুন্দর কবিতাগুলো আছে, তার মধ্যে দেখা যায় ওয়ান সাইডেড কনভারসেশন থাকে, এবং এক পার্টির কনভারসেশন থেকে আমরা পুরো গল্পটা জানতে পারি। এবং এটার জন্য ব্রাউনিং এর এই যে লেখার স্টাইল, এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? ড্রামাটিক মনোলগ জিনিসটা কি? সো ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা টেকনিক, যে টেকনিকে এক পাশ কথা বলে আর আরেক পাশ হচ্ছে, আরেক পাশে কথা আপনি শুনতেছেন না, কিন্তু এক পাশে কথা বলা থেকে আপনি পুরো ঘটনাটা অ্যাজিউম করতে পারেন। ঠিক আছে, একটা উদাহরণ দিই, যারা বুঝতে পারছেন না, আমি তাদেরকে মানে আগে একটা ক্লাসে দেখাইছিলাম ড্রামাটিক মনোলগ, অনেকে তো ভুলে গেছে, আমি আবার মনে করাই দিই। মনে করেন আপনি আমার সামনে বসা, ঠিক আছে, ধরেন আপনি আমার অফিসে আসছেন, আপনি আমার সামনে বসা, আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করছি। তো কলটা রিসিভ করে আমি বলতেছি যে হ্যাঁ বলো, তারপরে দ্বিতীয় বাক্যে সে ওই পাশে কি বলছে আপনি শুনেন নাই, আমি তখন এই পাশ থেকে বললাম না লাঞ্চ করি নাই, তারপরে কিছু একটা বলছে সেটা আমি শুনি নাই, তারপরে আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসবো। এখন এই কনভারসেশন দেখে আপনি কি বুঝলেন? আপনি এখানে কিছু অ্যাজিউম করতে পারেন? এখানে কিন্তু খালি আপনি আমার কনভারসেশন শুনতেছেন, ওই পাশে কনভারসেশন শুনতেছেন না, কিন্তু আপনি কিছু ইনভাইটেড কিছু অ্যাজিউম করতে পারেন এখানে কি কথা হইতে পারে, কি হইতে পারে? আমাকে কে কল দিছে? না না, আমি যেহেতু বিয়ে করি নাই, মনে করেন আমার বউ নাই, ঠিক আছে, আমি তো বিয়ে করি নাই, আমি বিয়ে করি নাই, তো আমার বাসায় কেউ ফোন দিছে, হয়তো মা ফোন দিছে, হয়তো বোন ফোন দিছে, এরকম। ঠিক আছে, তো তাহলে না না, আমার বউটাও এসব কিছু না, আপনারা ভাবি টাবি বলে না, তো এরকম। তাহলে আমার যেহেতু বউ না, তাহলে নিশ্চয়ই এরকম বাসা কেউ ফোন দিছে, ঠিক আছে, যে জিজ্ঞেস করতেছে, আমার কেয়ার করতেছে, দ্যাটস ওয়াই। তাহলে এখান থেকে আপনি কিছুটা মানে অ্যাজিউম করতে পারতেছেন না? এই যে একটা জিনিস, যে এক পাশের কনভারসেশন দেখে আপনি পুরো জিনিসটা একটু গেস করতে পারেন, আপনাকে ডিরেক্ট বলে দিচ্ছে না, আপনি এক পাশের কনভারসেশন দেখে আরেক পাশের কনভারসেশন গেস করতে পারেন, তাহলে সেটা হচ্ছে আপনার ড্রামাটিক মনোলগের টেকনিক। দেখেন, মনো মানে এক, লগ ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত, তার মানে এক পাশের কথাবার্তা। এবং এই যে এই জিনিসটা একটু নাটকীয় ভাবে আপনি বুঝতেছেন, এবং আমি নাটকীয় ভাবে কবিতার মধ্যে লিখতেছি, এটার জন্য এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। এখন মনে থাকবে? দেখেন তো ইজি লাগে নাকি? যদি বুঝে থাকেন তাহলে একটু ইয়েস বলেন, আর যদি না বুঝে থাকেন তাহলে একটু নো বলেন। সো এটা একটু প্রশ্ন আসলেও আসতে পারে, সেটা হচ্ছে যে রবার্ট ব্রাউনিং তাহলে কি কোন ডিভাইস বা কোন টেকনিক ব্যবহার করতে তার বেশিরভাগ কবিতায় এই ড্রামাটিক মনোলগ জিনিসটা হচ্ছে ব্যবহার করতেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। এই যে আন্দ্রে দেল সার্তো, রাব্বি বেনেজরা, এগুলোতে কম বেশি প্রত্যেকটাতেই এই দুটো কবিতা, আন্দ্রে দেল সার্তো, রাব্বি বেনেজরা, এই দুটো কবিতা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাব্বি বেনেজরা এবং আন্দ্রে দেল সার্তো, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই দুটো কবিতা হচ্ছে আপনারা দেখবেন, খুব ভালো মনে রাখবেন, এই দুটো মনে রাখা খুব জরুরি। ওকে, এবং এই ব্রাউনিং এর যে বউ, সেই বউয়ের নাম হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনিও একজন কবি ছিলেন। ঠিক আছে, এই ব্রাউনিং এর রবার্ট ব্রাউনিং এর বউ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনি একজন কবি ছিলেন, এবং তার একটা লেখা খুব সুন্দর একটা কবিতা আছে। আপনারা কেউ জানেন তার লেখা কবিতাটার নাম কি? কে বলতে পারবেন দেখি? হাউ শেল আই লাভ দি, থ্যাংক ইউ। এটা কি জুনাইরা? উনি সঠিক উত্তর করেছেন সবার আগে, জুনাইরা। এই কবিতাটা আপনারা পড়তে পারেন, এই কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা, এবং মানে আমার মনে হয় যে আপনারা যদি কেউ পড়েন প্রথমবারে আপনাদের ভালো লেগে যেতে পারে, মানে এবং পরবর্তীতে দেখবেন এই কবিতাটা হয়তো আপনাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ইচ্ছা হতে পারে। ঠিক আছে, কবিতাটা আজকে ফ্রি টাইমে পড়ে রাখেন। ব্রাউনিং এর বউ একজন কবি ছিলেন, এবং তার লেখা খুব সুন্দর একটা কবিতা আছে, তার নাম হচ্ছে হাউ শেল আই লাভ দি, দি মানে ইউ। তো এখানে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি বর্তমানে আমার সুখে দুঃখে, এমনকি ইভেন আফটার মাই ডেথ আই ওয়ান্ট টু লাভ ইউ, এরকম একটা মেসেজ তার ওয়াইফ তার জন্য রেখেছেন। কবিতাটা খুব সুন্দর, পড়ে নিয়ে একশো। এবার চলে যাই আমরা রবার্ট ব্রাউনিং এর হচ্ছে অনেকটা ইতে চলে যাই। মাই লাস্ট ডাচেস হচ্ছে তার একটা কবিতার নাম। এই মাই লাস্ট ডাচেস কবিতার মধ্যে হচ্ছে মাই লাস্ট ডাচেস একটা ক্যারেক্টার থাকে, যেখানে হচ্ছে মানে ডিউকের বউকে তো ডাচেস বলে, এটা কি জানেন? ডিউকের বউকে যে ডাচেস বলে, ডিউক তারপর হচ্ছে ডাচেস। তো ডিউক হচ্ছে তার বউকে খুন করে, বুঝছেন? এটা ডাইরেক্ট ডিউক কোথাও বলে না, মানে একটা লোক যায়, মানে ডিউক যাকে বিয়ে করবে সে যায়, যে যাওয়ার পরে দেখে যে খুব সুন্দর একটা মহিলার পোর্ট্রেট ঝুলানো, তো জিজ্ঞেস করে এটা কার বই, বলে যে এটা আমার লাস্ট ডাচেস, আমার সাবেক স্ত্রী। তাহলে সাবেক স্ত্রী কি হয়েছে? আপনি কনভারসেশন থেকে ওই যে বলছি আপনাকে মাথা খাটাইতে হবে, মাথা খাটাইলে আপনি বুঝবেন এক সময় যে ডিউক আসলে ডাচেসকে খুন করছে। ঠিক
ঠিক আছে, এটা হলো একটা মডেল। ডিউক হচ্ছে একটা ক্যারেক্টারের নাম আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো অনেক মজার এবং এই জিনিসগুলো আপনাকে চিন্তা ভাবনা করাবে, মাথা খাটাবে। ব্রাউনিং বুঝতে আমার অনেক সময় লাগতো। আমি যখন প্রথম সেমিস্টার যখন প্রথম ব্রাউনিং করতাম বুঝতাম না, আমার কাছে মনে হতো কি লিখে না লিখে বুঝি না কিছু, ঠিক আছে, এরকম মনে হতো। কিন্তু পরে এখন আস্তে আস্তে মানে উইথ টাইম যত বয়স বাড়তেছে আর যত বুড়া হচ্ছি তত মনে হচ্ছে যে না, ব্রাউনিং ইজ মাচ সেন্সিবল রাইট। ব্রাউনিং যথেষ্ট সেন্সিবল এবং যথেষ্ট মানে ম্যাচিউরড ক্যাটাগরি একজন লেখক, সবার জন্য না। ব্রাউনিং ইজ নট ফর বিগিনার্স। ব্রাউনিং হচ্ছে আপনাকে মাথা খাটাইতে হবে ব্রাউনিং বুঝতে, এবং এই জন্যই ব্রাউনিং অন্যরকম। তো এবার চলে যাই, রবার্ট ব্রাউনিং কে কি বলা হয়? সাইকো অ্যানালিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। আমি এটার ফুল কোশ্চেনে যাচ্ছি না, আপনারা সবাই জানেন। আমি তারপরটা চলে যাই। আচ্ছা, এগুলার অ্যান্সার আমি দাগ দিয়ে দিব। আমরা চলে যাই বলওয়ার লিটন, এটা নিয়ে আমাদের এত ইন্টারেস্ট নাই, আমি এটা স্কিপ করে গেলাম। জন হেনরি নিউম্যান, এটা নিয়ে আমার ইন্টারেস্ট আছে, এবং এখানে আমার সবচেয়ে যে প্রিয় লেখাগুলোর একটা, ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে আমি যতগুলো প্রোজ করেছি সেটার একটা অন্যতম অসম ইয়া হচ্ছে আইডিয়া অফ ইউনিভার্সিটি। আমরা তো সবাই এখানে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। এই বিশ্ববিদ্যালয় জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কি, পারপাস কি, সেটা হচ্ছে এই আইডিয়া অফ ইউনিভার্সিটি এই প্রবন্ধটার মধ্যে লেখা হয়েছে। আপনারা যদি কেউ থিওরিটিক্যাল লেখা পড়তে পছন্দ করেন, থিওরি পড়তে পছন্দ করেন, বা ফিলোসফি টাইপের লেখা পছন্দ করেন, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এই আইডিয়া অফ ইউনিভার্সিটিটা পড়তে পারেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরও হচ্ছে এই আইডিয়া অফ ইউনিভার্সিটি পড়ছিল, এবং এটা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হচ্ছে প্রচন্ড পরিমাণ মোটিভেটেড হয়েছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়, এটা দেখতে পারেন। ওকে, এবার হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। নিউম্যান থেকে এটা মনে রাখতে হবে, যে আইডিয়া অফ ইউনিভার্সিটিটা মনে রাখতে হবে, ঠিক আছে। জয় জিজ্ঞেস করেছেন প্রোজ কি। প্রোজ মানে হচ্ছে গদ্য, গদ্য। প্রোজ হচ্ছে গদ্য ভাইয়া, আর পোয়েট্রি হচ্ছে কবিতা, পোয়েট্রি হচ্ছে কাব্য। এবার বুঝছেন? রাখি প্রশ্ন করেছেন ভাইয়া পোয়েম এবং পোয়েট্রির মধ্যে ডিফারেন্স কি? পোয়েম হচ্ছে একটা কবিতা, পোয়েম হচ্ছে একটা কবিতা, আর পোয়েট্রি হচ্ছে কাব্য। কাব্যের মধ্যে অনেক কবিতা থাকে। কাব্য জিনিসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, আপনি জাস্ট বুঝতে পারেন যে কাব্য জিনিসটা কি। আর কবিতা হচ্ছে আপনি একটা কবিতা পড়তে পারেন আলাদা করে নিয়ে, এরকম। ওকে, প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে এসে। প্রবন্ধ বলতে আমরা বুঝি এসে, ঠিক আছে। ওকে, তারপরে চলে যাই আমরা, চলে যাই। ইমরান প্রশ্ন করেছেন ভাই ম্যাচুরিটি আর সেন্সিবিলিটি এর ডিফারেন্স কোথায়? আচ্ছা, এই ধরনের কথা, এই ধরনের আলোচনায় যাবো না, এগুলো অনেক ডিপ আলোচনা। ইমরান, আমার মনে হয় আমরা প্রশ্নটা আপাতত রাখি, যদি পরবর্তীতে কখনো ফ্রি টাইমে আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো হচ্ছে কি, ওই যে চা খেতে খেতে গল্প করার টপিক, বুঝছেন। আপাতত এটা করি না, আমরা আগে ক্লাসটা শেষ করি, ঠিক আছে। তারপর হচ্ছে চার্লস ডারউইন, চার্লস রবার্ট ডারউইন। এখানে হচ্ছে তাকে বলা হয় যে ফাদার অফ থিওরি অফ ইভলিউশন। ইভলিউশন মানে তো বুঝছেন, ওই যে বলছি যে মানুষ কিভাবে আসছে, সেটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এখান থেকে আর মনে রাখার কিছু দরকার নেই, আমরা চলে যাচ্ছি তারপরে। এগুলো অ্যান্সার দাগ দিয়ে দিব, অসুবিধা নাই। তারপরে চলে যাই থ্যাকারে। থ্যাকারে থেকে হচ্ছে আপনার একটা মনে রাখতে হবে, আমার মনে হয় সেটা হচ্ছে ভ্যানিটি ফেয়ার। এটা একটু মনে রাখবেন, এইটা আসে মাঝে মাঝে পরীক্ষায়, যে ভ্যানিটি ফেয়ারের রচয়িতাকে, সেটা রচিত হচ্ছে থ্যাকারে, আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। ওকে, তারপরটা চলে যাই। এরপরটা হচ্ছে ফেমাস কোর্স। এখান থেকে অনেকগুলো কোর্স আছে, আমি এই কোর্সগুলোর মধ্যে খুব একটা ইন্টারেস্টেড না। চলে যাই চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। VVI 3 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, যা দেন ইচ্ছা মতো দেন। ডিকেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ডিকেন্সের দিকে একটু যাই আমরা। এখানে ডিকেন্সের থেকে খুব ইম্পর্টেন্ট গুলোর মধ্যে আছে পিকউইক পেপারস, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিরিজ, গ্রেট এক্সপেকটেশনস। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিকেন্সের লেখা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন এখানে একটু বলি, এখান থেকে একটু আমি যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে টেল অফ টু সিরিজ। টেল অফ টু সিরিজ এর একটা ওপেনিং লাইন আছে, কেউ কি বলতে পারবেন কি? ইট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য টাইমস, ইট ওয়াজ দ্য পোস্ট অফ দ্য টাইমস। এটা আমি কি শেয়ার করবো? এটার ওপেনিংটা শেয়ার করবো? এটা কিন্তু খুব মজার, আমার মনে হয় আপনারা যদি দেখেন ইট মে হেল্প ইউ। আমি এটা একটু সময় নিই, হ্যাঁ, কয়েক মিনিট সময় নিই, একটু গুগল সার্চ করে আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। আমি আপনাদের গুগল সার্চ করে একটু দেখানোর চেষ্টা করি। Just a minute. এটা যদি জাস্ট ইন কেস যদি এটা আপনাদের হেল্প করে। এই যে, ওই কি টি শার্টে নিয়ে আসলো কেন আমাকে? দিলাম কি, আসলো কি? দেখি এটাতে ছিল। দেখা যায় কি, স্ক্রিন কি দেখা যায়? এটা লোড হচ্ছে না কেন?
কি ব্যাপার, এটা লেখাটা কোথায় রাখছে? এই যে দেখেন, এই যে এখান থেকে দেখেন, annotate, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা পুরোটা পড়ি। It was the best of times, it was the worst of times. Second best, worst, antonym দিয়ে করা। It was the age of wisdom, it was the age of foolishness. It was the epoch of belief, it was the epoch of incredulity. It was the season of light, it was the season of darkness. And antonym দিয়ে করা, দেখেন একটা বিপরীত শব্দ। It was the spring of hope, it was the winter of despair. Despair মানে হতাশা। We had everything before us, we had nothing before us. We were all going direct to heaven, we were all going direct the other way. In short, the period was so far like the present period that some of the noisiest authorities insisted on its being received for good or for evil. The superlative degree of comparison only. লেখাটা কেমন? দেখি আপনি একটু বলেন তো, কেমন লাগে লেখাটা? এটা একবার রিটার্নে আসছিল, এটা মনে হয় বাংলাদেশ ব্যাংকের অনুবাদে তুলে দিছিল খাস করে, বুঝছেন? বাংলাদেশ ব্যাংকের এই যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে অনুবাদ আসে না, এরকম বাংলাদেশ ব্যাংক একটা বিসিএস আসছিল না? আর আমার মনে হয় কোথায় কোথায় যেন আসছিল, এটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, এটা বেশ কয়েকবার অনুবাদে আসছে, ঠিক আছে? এবং এটা মানে কিন্তু বেশ টাফ একটা অনুবাদ, এটা কিন্তু এত সহজ না, ঠিক আছে? এবং মানে ধরেন আপনি পরীক্ষা দিতে গেছেন, আপনি ধরেন 43 লিখে দিতে গেছেন, 43 লিখে দিতে গিয়ে দেখলেন এই অনুবাদ তুলে দিয়েছে ইংরেজি থেকে বাংলা, আপনার কেমন লাগে? ঠিক আছে? তো এটা কিন্তু অনেক টাফ, এবং মানে আমার মনে হয় যে পরীক্ষা হলে আমি কেন দিতাম ভাই, এগুলো কি দিছে, ঠিক আছে? মানে হতাশ হয়ে যেতাম, ঠিক আছে? ডিসপেয়ার। সো এরকম আর কি। আচ্ছা, এখন এটা তো আপনারা অনেকেই জানেন হয়তো, এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের বেসিসে লেখা, তাই না? কিন্তু তার আরেকটা ব্যাখ্যাও আছে। তার একটা ব্যাখ্যা হচ্ছে, ইট অলসো শোস দ্য ডিলেমা অফ দ্য ভিক্টোরিয়ান্স। আপনাদেরকে ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে ভিক্টোরিয়ান যুগে একটা কন্ট্রাস্ট ছিল, সায়েন্স ভার্সেস রিলিজিয়ন। একদিকে ছিল প্রোগ্রেস, আরেকদিকে ছিল ডিক্লাইন অফ রিলিজিয়ন, মনে আছে? সো দোজ হু ওয়্যার দ্য বিলিভার অফ সায়েন্স, তারা বিশ্বাস করতেছিল যে ইট ওয়াজ দ্য এপোক অফ লাইট এন্ড হোপ। আর যারা রিলিজিয়নকে ইনসিস্ট করে লাইফে, তারা বিশ্বাস করতেছিল ইট ওয়াজ দ্য এপোক অফ ডার্কনেস। এপোক মানে হচ্ছে টাইম বা যুগ। কিসের যুগ? সায়েন্সের যারা প্রোগ্রেসিভ বিশ্বাস, বিজ্ঞানের যারা বিশ্বাস, তারা মনে করতেছে উই আর ইন দ্য প্রোগ্রেস। আর যারা রিলিজিয়নে বিশ্বাসী, দেখেন এই জিনিসটা দেখেন ভিক্টোরিয়ান ডিলেমাকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করে কিনা, দ্য টিপিক্যাল ভিক্টোরিয়ান ডিলেমা। তা আমি এটা কেন দেখালাম? আমার মনে হয় আপনারা এইটা দেখার পরে অন্তত আর বুঝতে পারবেন না কখনোই যে এই লেখক বা টেল অফ টু সিটিজ বা চার্লস ডিকেন্স যে একজন ভিক্টোরিয়ান লেখক ছিল, এটা মনে হয় ভোলা সম্ভব না। সম্ভব? চিন্তা করে দেখেন। আমার মনে হয় আপনারা আর কেউ বলতেই পারবেন না যে চার্লস ডিকেন্স একজন ভিক্টোরিয়ান লেখক ছিল, এবং এই টেল অফ টু সিটিজটা আসলে একটা মানে কি বলবো, ভিক্টোরিয়ান যুগেরই বর্ণনা। ওকে, সো আমি এই প্যারাটা আপনাদের স্লাইডে যোগ করে দিই, আমার মনে হয় বেটার পড়ার সময় মনে থাকবে, খেয়াল থাকবে, তাই না? যোগ করে দিব আমি, স্লাইডে একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে যোগ করে দিই প্যারাটা। ভালো হবে কি তাহলে নাকি? আমি এটা যোগ করে দিই আপনাদের জন্য। এটা ব্ল্যাঙ্ক পেজ নেই, একটু একটু এটা আমি ঠিক করছি, এটা ইনসার্ট। সো আমি এখানে লিখে দিই এ টেল অফ টু সিটিজ। ওকে, এটা হচ্ছে এ টেল অফ টু সিটিজ এর ওপেনিং লাইন, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এখানে আজান দিচ্ছে, আমি একটু 2 মিনিটের নীরবতা পালন করি নাকি নাকি একটা ব্রেকে যাবো আমরা ছোট? আমার মনে হয় আমরা ছোট এই সুযোগে একটা ব্রেক নিয়ে আসি, হ্যাঁ 10 মিনিট একটা ব্রেক নিই। তো আমার ঘড়িতে এখন 8:12 বাজে, আপনারা 8:23 চলে এসেছেন। ওকে, তো আমরা 10 মিনিট একটা ব্রেকে যাচ্ছি ছোট, আমরা তারপর ইনশাআল্লাহ আবার রিজিউম করবো।
ওকে, আমি ফিরে এসেছি। আপনারা যদি ফিরে আসেন তাহলে আমি ক্লাসটা রিজিউম করবো। ফিরে আসলে আপনারা একটু জানান। ওকে, তো আমরা এখন খুব মজার এবং ইন্টারেস্টিং একটা পার্টি আমরা ঢুকবো এখন। আমরা চার্লস ডিকেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। সো আজকে আই হোপ যে আপনাদের চার্লস ডিকেন্স আপনাদের কিছুটা হলেও আমি হেল্প করতে পারবো, ঠিক আছে? সো আসলে আমরা একটু ব্যাক যাই, হ্যাঁ, একটু ব্যাক করি আগে থেকে। সো এখানে আপনারা দেখেন অলিভার টুইস্ট আছে, ডেভিড কপারফিল্ড আছে, টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস, আমি অনেকগুলোতে দাগ দিয়েছি। আমি শুরু করবো এই টেল অফ টু সিটিজ দিয়ে। এই টেল অফ টু সিটিজ বলতে আপনি তো দুইটা সিটি বুঝেন নাকি? টু সিটিজ, দুইটা শহর। গেস করেন কোন দুইটা শহর হতে পারে? একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস। লন্ডন এন্ড প্যারিস। তাহলে এখন যদি আপনাদেরকে একটা প্রশ্ন করা হয়, আপনি যদি পরীক্ষায় একটা প্রশ্ন দেখেন যে লন্ডন শহরকে উপজীব্য করে কোন লেখক লেখা লিখেছিলেন, উত্তর কি হবে? কোন লেখকের লেখায় লন্ডন শহরকে উপজীব্য করে ঘটনা খুঁজে পাওয়া যায়, সাহিত্য খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা কোনটা কার লেখা? চার্লস ডিকেন্স। মনে থাকবে? এটা কিন্তু একটা প্রিভিয়াস পিএসসি কোশ্চেন। আমি যেটা বললাম সেটা কিন্তু অলরেডি একটা পিএসসি চলে আসে একটা কোশ্চেন। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন এই যে প্যারিসে কি হয়েছিল, টেল অফ টু সিটিজ যেটা ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিংস, সেটা হচ্ছে কি হয়েছিল প্যারিসে? ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন কি নিয়ে হয়? ফ্রেঞ্চ রেভলিউশন যখন করে তাদের কি ছিল? তাদের একটা গ্রেট এক্সপেকটেশনস ছিল, তাই না? ফরাসি বিপ্লব যখন কেউ বিপ্লব করে, তাদের একটা বড় ধরনের এক্সপেকটেশন থাকে কিনা যে সমাজে পরিবর্তন হবে। কারণ আমরা যদি একটা বিদ্রোহ করি, বিপ্লব করি দেশে, আমাদের একটা আশা থাকবে কিনা যে দেশে একটা পরিবর্তন আসবে, দেশ সঠিক পথে আগাবে, সবকিছু ভুলে যাবে, এরকম হবে কিনা? এখন কাহিনী হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন একটা টুইস্ট আছে। টুইস্টটা কি জানেন? টুইস্টটা হচ্ছে তারা যে আশা নিয়ে ফ্রেঞ্চ রেভলিউশন করছিল, করার পরে বুঝছে যে ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। একটা কথা আছে না? আসলে কি ফ্রেঞ্চ রেভলিউশন খুব বেশি সার্থকতা পেয়েছিল? খুব বেশি সফল হতে পেরেছিল? যেরকম চেঞ্জ তারা আশা করেছিল সেরকম চেঞ্জ কি এসেছিল? নো, দেয়ার ওয়াজ আ টুইস্ট এন্ড ইট ফেইলড, তাই না? তাহলে এই টুইস্ট কি? এই দেখেন অলিভার টুইস্ট। ওকে, বুঝে গেছে? এখন মনে রাখা যায়? মনে রাখা যায়? দেখেন, এটাকে কাহিনীর মতো করে যদি দেখেন, মনে রাখা যায়? এই টেল অফ টু সিটিজ যেটা আমরা ওপেনিং লাইনটা দেখলাম, টু সিটিজের একটা হচ্ছে লন্ডন, একটা হচ্ছে প্যারিস। প্যারিসে হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয়েছিল তখন সেখানে ছিল একটা গ্রেট এক্সপেকটেশনস, বাট দ্য টুইস্ট ইজ দ্যাট এই এক্সপেকটেশনস ফুলফিল হয় নাই, তাই না? দেখেন এখন মনে রাখা যায় সবগুলা নেমোনিকের মতো করে। এখন আরেকটা বাকি আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রায় আসে পরীক্ষা, ডেভিড কপারফিল্ড কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, শুনেন। ডেভিড কপারফিল্ড একটা অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। অটোবায়োগ্রাফিক্যাল অটোবায়োগ্রাফিক্যালি কি হয়? অটোবায়োগ্রাফিতে কি হয়? নিজের জীবনের কথা থাকে, তাই না? নিজের জীবনের কথা সে লিখে যায়, তাই তো? আচ্ছা, ডেভিড কপারফিল্ডকে সংক্ষেপে আপনি কি বলবেন? ডিসি। চার্লস ডিকেন্সকে সংক্ষেপে আপনি কি বলবেন? সিডি। দে আর বেসিক্যালি দ্য সেম। এখন যদি আসে যে নিচের কোনটা চার্লস ডিকেন্সের অটোবায়োগ্রাফিক্যাল, বলবেন না? বলবেন না? বলেন, মনে রাখা যাবে? জিনিসটা মজার কিনা? আপনাদের মজা রাখেন না? আচ্ছা, মজা না লাগলে কিছু করার নাই। ঠিক আছে, আমি শুধু দেখাইলাম আর কি একটা ওয়ে যে আপনার সবসময় মনে থাকবে, কিন্তু দেখবেন ভুলতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আমি এভাবে ভুলতে পারি নাই, আমি কখনো ভুলতে পারি। আমি এখনো মনে থাকি। আই ডোন্ট ইভেন নিড রিভিশন অর সামথিং, আমার লাগে না, এমনি মনে থাকে, এটা দিয়ে আমার মনে থাকে। ঠিক আছে, এটা আর কি। না, ডেভিড কপারফিল্ড কাহিনী, ডেভিড কপারফিল্ড জাদুকরের কোনো কাহিনী না, জাদুকরের কোনো কাহিনী না। এখানে হচ্ছে একটা ডেভিড কপারফিল্ডে কি হয় আপনারা দেখছেন? কেউ মুভি আছে তো অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড নিয়ে, এগুলো নিয়ে তো মুভি আছে। মুভি দেখেন নাই? দেখতে পারেন, ফ্রি টাইমে বসে দেখতে পারেন। ঠিক আছে, ওকে। ডেভিড কপারফিল্ড এই ব্যক্তি ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠা পর্যন্ত, সে যে তার ছোটবেলা থেকে হচ্ছে বড় পর্যন্ত বড় হয়, তো এর মধ্যে তার এই চাইল্ডহুড থেকে তার ম্যাচুরিটি পর্যন্ত যে তার লাইফের জীবনের ঘটনাগুলো, সেটাই হচ্ছে আপনার ডেভিড কপারফিল্ডের। ঠিক আছে, আর আরেকটা যেটা হচ্ছে আমরা দেখলাম গ্রেট এক্সপেকটেশনস। গ্রেট এক্সপেকটেশনস এর একটা ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারের নাম হচ্ছে পিপ। ঠিক আছে, এই গ্রেট এক্সপেকটেশন ডেভিড কপারফিল্ড নিজেই গ্রেট এক্সপেকটেশন একটা ক্যারেক্টার থাকে, সে পিপ। পিপ হচ্ছে একটা অরফান থাকে, হ্যাঁ, তো তার বাবা মারা যায় তার জন্মের আগে। তো তখন হচ্ছে সে তার ওই যে স্টেপ ফাদার থাকে, মানে সৎ বাবার সাথে তার হচ্ছে সম্পর্ক ভালো থাকে না। ঠিক আছে, এবং এখানে কি হয়, আমি আপনারা কাজ করেন, এই গ্রেট এক্সপেকটেশনস মুভিটা খুবই সুন্দর, আপনারা সার্চ দেন। আমার মনে হয় যদি ফ্রি থাকেন, আপনারা যেদিন ফ্রি থাকেন সেদিন হচ্ছে আপনারা দেখতে পারেন গ্রেট এক্সপেকটেশন। আমি স্পয়লার না দিই, আপনারা এই মুভিটা দেখে ভালো লাগবে। ঠিক আছে, তো আমি সামনে আগে। ওকে, ক্রিসমাস ক্যারল অনেক সুন্দর, ক্রিসমাস ক্যারল দেখতে পারেন, রাইট? সেটা থ্যাংক ইউ। তাহলে আমরা যাই সামনের দিকে। ওকে, তারপরে হচ্ছে এখানে ডিকেন্সের সবকিছু আছে দিয়ে দিছি। এবার চলে যাই হচ্ছে এখানে যে ডেভিড কপারফিল্ডের ক্যারেক্টার অ্যানালাইসিস সহ সবকিছু দেওয়া আছে, এটা দেখতে পারেন আপনারা আপনাদের মতো। মনে রাখার জন্য আমার মনে হয় আমি
মনে রাখার যা বৈশিষ্ট্য দেওয়া তা করে দিছি, মনে রাখার জন্য টেল অফ টু সিটিজ সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে কি। এবার চলেছে জন স্টুয়ার্ট মিল। তো জন স্টুয়ার্ট মিল হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, এটা একটা অন লিবার্টি, এটা একটা ইম্পর্টেন্ট ইয়ে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আর স্টুয়ার্ট মিল থেকে আর কিছু দেখাবো না। তারপরে চলে যাবে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এটা দেখেন, এটা দেখতে পারেন। এখান থেকে দেখার তেমন কিছু নাই, মানে জাস্ট নিজের নিজের মতো যা দেখতে মন চায় তিনি দেখবেন, না দেখলে চলবে। জর্জ এলিয়ট, জর্জ এলিয়ট থেকে হচ্ছে আমরা একটু যাই, জর্জ এলিয়ট থেকে হচ্ছে আপনি দেখবেন অ্যাডাম বিডি, এটা দেখবেন। আর আই থিঙ্ক এগুলা বাকিটা নাম জেনে রাখেন। জর্জ এলিয়ট আছে একজন, উনি কিছু লিখে লিখছেন, এত কিছু মনে রাখা সম্ভব না। নিচে কোনটা জর্জ এলিয়ট লিখেন নাই সেটা যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তাহলে কি হবে বলে তো দেখি, কে পারবেন? দেখি কে পারবেন। যেটা হচ্ছে ওকে, আমরা 5 সেকেন্ড অপেক্ষা করবো। আসলে এত এত লেখক, এত এত রাইটার, আমি যখন শুরু থেকে পড়তাম আমি সকল লেখক এবং সকল রাইটার বা কবির উপর কখনো ফোকাস করতাম না, কারণ হচ্ছে সবগুলা মনে রাখা সহজ না। তো আমি যেটা সবসময় আমি সাজেস্ট করি যে আপনারা ইম্পর্টেন্ট একটা পড়েন, যারা হাবিজাবি সাইড ফাইড থেকে যদি একটা দুইটা আসে ওটা ইগনোর করেন, থাক আমার তো 15 পাওয়ার দরকার নেই, দরকার আছে আপনাদের টার্গেট করতে হবে। আমি আপনাদের টার্গেট দিয়ে দিচ্ছি, মনে আছে 15 9 পেতে হবে, ঠিক আছে। 9 পাওয়ার জন্য আমি যেভাবে যেভাবে দেখাই ওগুলো দেখে আমার মনে হয় 9 চলে আসবে, ঠিক আছে। সো আমরা ক্লোজ করি এটা, রেজাল্ট শেয়ার করি। আপনারা 50% সঠিক উত্তর দিয়েছেন, এর আনসার হচ্ছে an ideal husband, এটা জর্জ এলিয়ট, এখানে বাকিগুলো জর্জ এলিয়ট, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে যাই, এগুলোর আনসার দাগ দিয়ে দিব। এডওয়ার্ড ফিটজগার্ড, এখান থেকে দেখবেন রুবাইয়াত অফ উমার খুইয়াম, এটা একটু দেখতে পারেন, শেষ, আর কিছু দেখার দরকার নেই, শেষ। ওকে, তারপরে চলে যাই ট্রলপি, আমি এটা ইগনোর করবো টোটালি, আমি বলবো দরকার নাই, প্রয়োজন নাই, ইউ ক্যান ইগনোর। শার্লট ব্রন্টে, শার্লট ব্রন্টে থেকে আপনাদের ব্রন্টে, ব্রন্টে এখানে দুইজন সিস্টার আছে, হচ্ছে শার্লট ব্রন্টে আর হচ্ছে এমিলি ব্রন্টে, ঠিক আছে, দুই বোন আছে, শার্লট আর হচ্ছে এমিলি। সো শার্লট ব্রন্টে এবং এমিলি ব্রন্টে থেকে আপনাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ান যুগে প্রচুর পরিমাণ উপন্যাস লেখা হয়েছে, আপনারা দেখছেন অলরেডি, চার্লস ডিকেন্স লিখছে, তারপরে হচ্ছে আরো অনেক রাইটাররা আছেন তারাও লিখেছেন, হার্ডি আছে, থমাস হার্ডি, অনেকগুলো আছে। কিন্তু এই ব্রন্টে সিস্টার, তারা এই দুই বোন, তারা হচ্ছে এক পাদ্রীর বাসায় বড় হয়, বুঝছেন। সো তারা ওখানে বড় হয় এবং তারা দুই বোন হচ্ছে দেখা যেত খুব একটা আসলে সোশ্যালাইজিং পরিবেশে তারা বড় হয়নি, এবং তারা আউটসাইড ওয়ার্ল্ড থেকে যেহেতু তারা অনেকটা ডিটাচ ছিল, এই জন্য দেখা যায় তাদের সাহিত্যকর্মগুলো কাইন্ড অফ একটু ডিফারেন্ট, বুঝছেন কথা কি বলছি? কি বলছি, তাদের সাহিত্যকর্মগুলো অন্যান্য সাহিত্যকর্ম থেকে একটু ডিফারেন্ট। এই শার্লট ব্রন্টের বেস্ট ইয়া হচ্ছে জেন আয়ার, যদি পরীক্ষা আসে এটাই আসে। আর অনেকে তো বোধহয় হচ্ছে লা ক্যাসা দে পাপেল দেখছেন, তাই না? মানি হেইস্ট দেখছেন না? জাস্ট মেমোরি দিয়ে মনে রাখতে পারেন যে এই যে দা প্রফেসর মানে কি আসলে এল প্রফেসর, তাই না? এল প্রফেসর মানে কিন্তু দা প্রফেসর, ঠিক আছে। সেটা শার্লট ব্রন্টে লিখে, এটা মেমোরি দিয়ে এমনি মনে রাখে, আমার মনে থাকতো, আমার মনে এইভাবে আপনাদের মনে থেকে যাবে, ঠিক আছে। আর তার বোন যে ছিল এমিলি ব্রন্টে, এমিলি ব্রন্টে, এমিলি ব্রন্টে একটা বিখ্যাত লেখা আছে এবং এটা তার একমাত্র উপন্যাস, কে বলতে পারবেন এমিলির লেখাটা কি? কে বলতে পারবেন? আমি এখানে বানানটা ভুল করছি, ওয়াই হবে এমিলি ব্রন্টে। এমিলি ব্রন্টের একমাত্র এবং সবচেয়ে বিখ্যাত যে লেখা সেটা হচ্ছে উদারিং হাইটস। সো উইদারিং হাইটস থেকে বিগত বিশেষ প্রশ্ন এসে গেছে, এখন খুব ভালো চান্স আছে সামনে আসলে জেন আয়ার থেকে আসে, ঠিক আছে, খুব ভালো চান্স আছে কিন্তু জেন আয়ার থেকে আসে। জেন আয়ার কিন্তু এই যুগের অন্যতম সিগনিফিকেন্ট নোবেল, এটা মাথায় রেখেন। ভিক্টোরিয়ান যুগের অন্যতম সিগনিফিকেন্ট নোবেল হচ্ছে জেন আয়ার, আর উদারিং হাইটস হচ্ছে এমিলি ব্রন্টের একমাত্র উপন্যাস, সেই জন্য উদারিং হাইটস থেকে প্রশ্ন আসছে। কিন্তু শুধু শুধু দেয়নি, ব্রন্টের সিস্টারটা ডিফারেন্ট ছিল এই যুগে, এবং এই যুগের মধ্যে এমিলি ব্রন্টের একমাত্র লেখা উপন্যাস ছিল উদারিং হাইটস। তাহলে এরপরে আসলে শার্লট ব্রন্টের জেন আয়ার আসলে আসতেই পারে। কানেকশনটা বুঝছেন তো কিভাবে চিন্তা করে, কোশ্চেন সেটটা কিভাবে চিন্তা করে, বুঝছেন তো? মাথায় ঢুকছে তো? সব লেখা কিন্তু এক সমান না, এটা মাথায় রাখতে হবে সবসময়, ওকে। এবার চলে যায় হার্বার্ট স্পেন্সার। এই স্পেন্সার থেকে আমি তেমন কিছু করতে বলবো না, আর্নল্ডে চলে যায়, আর্নল্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিস্টার, ঠিক আছে। সো আর্নল্ড থেকে আপনারা কি করবেন, আর্নল্ডের অনেকগুলো কবিতা আছে, অনেক কিছু আছে, আর্নল্ডের পারলে সব পড়বেন, সব আর্নল্ডে যা আছে যা পাবেন তাই দেখবেন। এর মধ্যে অন ট্রান্সলেটিং হোমার দেখতে পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তার বাইরে কিছু কবিতা আছে আর্নল্ডের, কবিতার নামগুলো দরকার, কবিতাগুলোর নাম কি আমাদের দেওয়া আছে এখানে? আচ্ছা কবিতার নামগুলো দেওয়া নাই, আমি একটু লিখে দিই কিছু, আমি কিছু কবিতার নাম লিখে দিই, পোয়েমস, ঠিক আছে। পোয়েমস এর মধ্যে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে আছে, এক নাম্বার আছে ডোভার বিচ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, এটা মনে রাখার চেষ্টা করেন। ডোভার বিচ কবিতাটা হচ্ছে ম্যাথু আর্নল্ডের লেখা। আর একটা 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট কবিতা আছে, তার নাম হচ্ছে দ্য স্কলার জিপসি। আমি একটু কাহিনীগুলো বলবো তারপরে। তারপরে হচ্ছে আপনার 3 নাম্বারে একটা আছে থেরসিস, এটাও খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বারে আছে হচ্ছে সোহরাব এন্ড রুস্তম, ঠিক আছে, সোহরাব এন্ড রুস্তম, এই কয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই 4টা মনে রাখা খুব জরুরি, এই 4টা মনে রাখা খুবই জরুরি। এবং এখানে আমরা কিভাবে মনে রাখতে পারি, এই পিছনে আমি আপনাদেরকে একটু যদি
মানে ব্যাকগ্রাউন্ড কাহিনী কি বলবো? কাহিনী বললে কি ভালো হয়? কাহিনী শুনতে কি ভালো লাগে? জানি না কাহিনী শুনতে পছন্দ করেন কিনা, বাট আমি যদি কাহিনী এখানে একটু বলা দরকার। ম্যাথু আর্নল্ড এই যে ব্যক্তি আছেন, তো উনি হচ্ছেন আপনার অক্সফোর্ডে পড়াশোনা করছেন। কোথায়? অক্সফোর্ডে। ওকে। এখন এবং তার তার কবিতার মধ্যে এই অক্সফোর্ড লাইফ এই জিনিসটা কিন্তু অনেক ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, অক্সফোর্ডের জীবন জিনিসটা এটা অনেক ঘুরে ফিরে আসছে। এবং এখান থেকে একটু যদি বলি তাহলে হচ্ছে এরকম যে ডোভার বিচ যে কবিতাটা, আচ্ছা আপনারা তো জিকে পড়ছেন, ডোভার বিচ কোথায় অবস্থিত? কে বলতে পারবেন? ইংল্যান্ডে অবস্থিত, রাইট, ইংলিশ চ্যানেলের পাশে। এই হচ্ছে আপনার ইংল্যান্ড, এই হচ্ছে আপনার ফ্রান্স। সো এই পাশে আর্নল্ড, ম্যাথু আর্নল্ড ডোভার বিচে শুয়ে আছে। ডোভার বিচ, দিস ইজ দ্য ডোভার বিচ, ইংল্যান্ড এবং ফ্রান্সের সীমান্তে ডোভার বিচ। তো ডোভার বিচে হচ্ছে শুয়ে আছে ম্যাথু আর্নল্ড, আর দেখতেছে যে এখানে এসে আপনার সমুদ্রের পানি যখন, সমুদ্রের স্রোত যখন তীরে এসে পড়ে, পাথরগুলো নড়ে ওঠে কিনা? পাথর নড়ে না? নুড়ি পাথর নড়তে থাকে না? তো ইয়া বলতেছে, আর্নল্ড বলতেছে, আমি দেখতেছি ফ্রান্স থেকে ঢেউ, ফ্রান্স থেকে ঢেউ, উনি কল্পনা করতেছে এরকম, ফ্রান্স থেকে ঢেউগুলো আসতেছে, এসে তীরের নুড়ি পাথরের উপর আছড়ে পড়তেছে, আর নুড়ি পাথরগুলা নড়ে উঠতেছে। এখন এই নুড়ি পাথরগুলাকে উনি তুলনা করছে মানুষের বিশ্বাসের সাথে, বিলিফ। সায়েন্স ভার্সেস রিলিজিয়ন একটা ক্লাসের কথা বলছিলাম আপনাদের, মনে আছে? তো সায়েন্স হচ্ছে মানুষের মনে সেই বিশ্বাসকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। মানুষের মনে যে বিশ্বাস, যেটা এই ঢেউয়ের মতো, বিশাল বড় ঢেউয়ের মতো এসে নুড়ি পাথর যেরকম নড়ে উঠতেছে, নুড়ি পাথরগুলোকে আপনি মানুষের মনে বিশ্বাসের কাছে চিন্তা করেন, বড় ঢেউকে আপনি সায়েন্সের সাথে, বিজ্ঞানের সাথে তুলনা করেন, বা চেঞ্জের সাথে তুলনা করেন। তো চেঞ্জ হচ্ছে মানুষের বিলিফকে এখন হচ্ছে শেক করতেছে, হিউম্যান বিলিফস এন্ড যে রিলিজিয়াস বিলিফ যা যা ছিল সবকিছু আন্ডার শেক। এই ম্যাথু আর্নল্ড কিন্তু অনেক ধার্মিক ব্যক্তি, বুঝছেন, সে ধর্মকে প্রোটেক্ট করতে চায়। তো এই জন্য হচ্ছে সে এইভাবে দেখতেছে জিনিসগুলোকে। আবার দেখেন ফ্রান্সে হচ্ছে ফরাসি রেভলিউশন, ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের একটা পরিবর্তন এই ঢেউয়ের মতো এসে ইংল্যান্ডে আসছে করতেছে। কিছু বুঝছেন কবিতাটার মেইন থিম কি, ডোভার বিচ কেন, বা এটার কি সংক্রান্ত কবিতা, এবার বুঝে গেছে মোটামুটি কবিতাটার মেইন মেসেজটা কি? আচ্ছা, এবার চলে যায় তারপরে স্কলার জিপসি। স্কলার জিপসিটা হচ্ছে আপনার একটা জিপসি, বুঝেন? জিপসি হচ্ছে যারা ঘুরে বেড়ায়, যারা নিজের কোনো বাসস্থান নেই, যারা ঘুরে বেড়ায় প্রকৃতির মধ্যে, এই পশু পাখি বনের মধ্যে, জঙ্গলের মধ্যে। তো এই অক্সফোর্ডে পড়া অবস্থায় একটা স্কলার একবার সে পাখিদের মতো মানে নর্মাল সে সিভিক লাইফে ফিরে নেয়, বরং সে জিপসিদের দলে গিয়ে যোগ দেয়। তো এখন উনি বলে যে জিপসিরা হচ্ছে প্রকৃতি থেকে এমন কিছু একটা শিখে যেটা আমি শিখতে চাই। তো এই জন্য স্কলার হচ্ছে এই জিপসিদের দলে যে যোগ দেয়, এটা নিয়ে হচ্ছে কাহিনী। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। সো মোটামুটি মানে এই যে একটু মিস্টেরিয়াস ব্যাপার, স্কলার জিপসি একটু মিস্টেরিয়াস, হালকা মিস্টেরিয়াস, যে কেনই বা স্কলার গেল জিপসিদের দলে, যে সে আদৌ কিছু শিখতে পারছে কিনা, এগুলো কোনো কিছু আমরা জানি না, বাট সে চলে গেছে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। এরকম আর্নল্ডের কবিতাগুলো হচ্ছে এরকম। এই হচ্ছে ম্যাথু আর্নল্ড, এই দুটো কবিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো ব্যাকগ্রাউন্ড আমি বলে দিই। তারপরে চলে যায় হচ্ছে মেরেডিথ, আমি তাকে ইগনোর করতেছি আপাতত, আপনাদের যাদের দরকার আপনারা দেখতে পারেন। রোজেটি, তাকেও আমি ইগনোর করতেছি, সুইনবার্নকেও আমি ইগনোর করতেছি। হার্ডিকে চলে, হার্ডিকে বলা হয় বিলিভার অফ ফেট। বিলিভার অফ ফেট, বিলিভার অফ ফেটের ব্যাপারটা কিরকম এটা একটু ব্যাখ্যা করা দরকার। আচ্ছা, যেমন ধরেন আমরা আগেকার যুগে, প্রাচীন যুগে সাহিত্য দেখি, তো সাহিত্য যুগের মধ্যে মনে করেন আমরা দেখেছি কি, যে কোনো কিছু একটা হলে আমরা বুঝতাম যেটা কপালে লেখা ছিল তাই হয়েছে, তাই না? সে সাফার করছে, তার জন্মের আগেই বলে দিচ্ছে, একজন প্রফেসি করে সে একসময় জন্ম নিবে, এবং এরকম একজন জন্ম নেওয়ার পরে সে একসময় পুরো শহরকে ধ্বংস করে দিবে, এটসেট্রা। প্রফেসিতে বিলিভ করতো। তো ইয়ার ক্ষেত্রে মডার্ন যখন আমরা শেক্সপিয়ার অনওয়ার্ডস আমরা যখন যাই, তখন দেখি যে না, ফেট জিনিসটা চলে যায়, বরং আস্তে আস্তে এটা বিশ্বাস করানো হয়েছে যে মানুষ কষ্ট করে বা মানুষের যদি কোনো হয়, এটা তার অ্যাকশন হচ্ছে ইম্পর্টেন্ট, ফেট না, অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ফেট ভার্সেস অ্যাকশন একটা জিনিস থাকে, যে আমাদের জীবনে যা কিছু হয় এটা কি কপালের জন্য হয় নাকি আমাদের অ্যাকশনের জন্য হয়। কই গেল ফেট ভার্সেস অ্যাকশন, এরকম একটা ব্যাপার আছে। অ্যাকশন হচ্ছে কর্ম, কর্মের ফল পাই আমরা, আর ফেট হচ্ছে কপাল গুণে, আসলে আমাদের কিছু করে না, আল্লাহ যারাকে কপালে সেরকম হবে। এটা হলো দুইটা। আপনারা কে কোনটা সাপোর্টার? এটাকে যদি এক দেয়, এটাকে যদি দুই দেয়, কে কোনটা সাপোর্টার বলেন দেখি? ওকে, কেউ কেউ একের সাপোর্টার, কেউ কেউ দুইয়ের সাপোর্টার, কেউ কেউ দুইটার সাপোর্টার। ওকে ফাইন। সো আগেকার সময়ে মানুষ বিশ্বাস করতো, এনশিয়েন্ট টাইম মানুষ বিশ্বাস করতো ফেট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, অ্যাকশন হচ্ছে মডার্ন। আপনি একটা কবিতা আপনি দেখালেন যে একজন দিন শেষে যে সাফার করতেছে কিন্তু তার কোনো দোষ নাই, আপনি বললেন এটা তার হচ্ছে কপাল। আসলে আমার মনে হয় ক্রিটিকরা সেই সাহিত্যকে ধুয়ে ফেলবে। ঠিক সেম কারণে হচ্ছে থমাস হার্ডি অনেকে ধুয়ে ফেলছে। ঠিক আছে, তো এই হার্ডির পয়েন্ট গুলোতে তিনি হচ্ছে এই জন্য তাকে যে পেসিমিস্ট হিসেবে দেখায়। হার্ডের অনেক অনেক বইগুলোতে ক্যারেক্টার কেমন ভাবে দেখাইছে, ওনার জন্য ক্যারেক্টারে কিছুই নাই, কিছুই করার নাই, সে ভাগ্যের একের পর এক নির্দয়তা শিকার। তো যারা বলতেছে যে না, দিস ইজ নট লাইফ, হিউম্যান লাইফ লাইফ। ঠিক আছে, বরং ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। তো অ্যাকশনের অভাবে বরং তার কোনো ক্যারেক্টার সাফার করতেছে, এটা হচ্ছে। সো হার্ডি থেকে এখানে দেখতে পারেন আন্ডার দ্য গ্রিড, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভস, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো দেখতে পারেন। ফার ফ্রম দ্য ম্যানিং ক্রাউড, এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে তো মুভিও আছে, মুভি দেখতে পারেন, এটা কিন্তু রিভিউ অনেক ভালো, আইএমডিবি তে খুব ভালো রেটিং। ফার ফ্রম দ্য ম্যানিং ক্রাউড দেখতে পারেন, খুব সুন্দর। ওকে, তারপর চলে যাই আমরা। তো এখানে অনেকগুলো আছে, এগুলো থাকতে দিব। জর্জ রবার্ট গিসিং দরকার নাই, বাদ। অস্কার ওয়াইল্ড,
অস্কার ওয়াইল্ড ইম্পর্টেন্ট। অস্কার ওয়াইল্ড থেকে আমি একটু দেখাবো এখানে, উনি কিন্তু আইরিশ, হ্যাঁ। আচ্ছা, আইরিশ থেকে এখানে আপনি দেখবেন হচ্ছে অ্যান আইডিয়াল হাজব্যান্ড, এটা ইম্পর্টেন্ট। আর কিছু দরকার নেই, শেষ। তারপরে চলে যাবো দ্য স্টাডি অফ পোয়েট্রি বা দেখি আপনারা কে কে জানেন, ট্রাই করেন দেখি যে যা জানেন। ওকে, সো আমরা ক্লোজ করতেছি, রেজাল্ট শেয়ার করি। সেখানে আপনারা মেজরিটি মোটামুটি সঠিক উত্তর করছেন, সেটা হচ্ছে ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড হচ্ছে স্টাডি অফ পোয়েট্রি লেখক। আচ্ছা, সো দ্য প্রফেসর, দ্য সিস্টেম অফ সিস্টেমেটিক ফিলোসফি, এগুলো দেখতে পারেন, এগুলো সব। রবার্ট ব্রিজেস দরকার নাই, রবার্ট লুইস স্টিভেনসন, এটা দেখবেন। এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে ট্রেজার আইল্যান্ড। এটা মানে আমরা অনেকেই পড়ছি, তাই না? আগে এক সময় বইতে তো আসতো, ছোটবেলায় গল্পের বই সাথে আমরা পড়তাম, কমিক্সে পড়তাম, কিন্তু রবার্ট লুইস স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ড, তাই না? অনেকেই পড়ছি ছোটবেলায় আমরা। আচ্ছা, এটা দেখলেই হবে, তারপরে আমাদের আর দরকার নাই। ওকে, সেবা প্রকাশনী, হ্যাঁ সেবা প্রকাশনীর কথা মনে করে, থ্যাংক ইউ সেজুতি, মনে করে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে এগুলো দরকার নাই, বাদ বাদ বাদ, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। থমাস কার্লাইল, কার্লাইল থেকে শুধু এটা জেনে রাখতে পারেন যে এখান থেকে হচ্ছে যে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, আর হচ্ছে দ্য আর্লি কিংস অফ নরওয়ে, লেটার ডে পামফ্লেট, এই দুটো যদি দেখেন তো দেখলেন, আর নাইলে দরকার নেই, চাইলে কার্লাইল স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে চলে যাই, হাউ থমাস হার্ডি ইজ কল্ড, থমাস হার্ডিকে কি বলা হয়, দেখে অ্যান্সার করেন। ওকে, 5 4 3 2 1 গো, শেষ করে দিই। এখানে হচ্ছে পেসিমিস্ট রাইটার হবে কারেক্ট আনসার। আপনারা মাশাআল্লাহ অনেকে, আমি না আপনাদেরকে এত সুন্দর করে গল্প বললাম, ফেক ভার্সেস অ্যাকশন, কি সুন্দর করে বুঝাইলাম, এবং বুঝাইলাম কেন হার্ডিকে পেসিমিস্ট বলা হয়, বুঝাইলাম না আপনাদের সুন্দর করে। এটা ভুল বললেন কেন অনেকে? অপটিমিস্ট মানে তো আশাবাদী। হার্ডির মধ্যে কি আছে? নৈরাশ্যবাদ না? হার্ডির মধ্যে তো নৈরাশ্যবাদ, তাই না? সেটা হচ্ছে পেসিমিস্ট রাইটার। উনি তো যে ফ্যাটি বিশেষ করতেন, বললাম না যে তার অনেক তার অনেকগুলো ক্যারেক্টার, তারা কিছুই করে নাই, উদাহরণ সাফার করতেছে, বুঝাইতেছে যে লাখ তার ভাগ্যই কপালই খারাপ, এই জন্য সাফার করতেছে। আসলে তো এই জন্য এরকম কিছু নাই, এই জন্য হার্ডিকে বলা হয় হচ্ছে পেসিমিস্ট রাইটার। ঠিক আছে, এই তো এগুলো অ্যান্সার সব দাগ দিয়ে দিব। মোটামুটি এই ছিল আজকের ক্লাসের আলোচনাগুলো। আমি খুব দ্রুত 1 মিনিটের মধ্যে একটা দ্রুত রিক্যাপ দিয়ে দিব আপনাদেরকে সুন্দর মতো। আমার এই লাস্টের 1 মিনিট বা 2 মিনিট আমি আপনাদের সুন্দর একটা সাম আপ করতেছি আজকের ক্লাসটা। এই ক্লাসটা সাম আপটা আশা করি আপনাদের মনে থাকবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। সো টু সাম আপ আমি এটা বলবো যে আজকের লেকচারটাতে আমরা এটা সবার প্রথম এটা শিখছিলাম যে ভিক্টোরিয়ান যুগ হচ্ছে একটা ক্ল্যাশের যুগ। দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট ক্ল্যাশ বিটুইন সায়েন্স ভার্সেস রিলিজিয়ন, এবং সায়েন্স হচ্ছে রিলিজিয়নকে চ্যালেঞ্জিং করে দেওয়াতে যারা হচ্ছে মানে এটাকে কি বলে যে রিলিজিয়নকে প্রায়োরিটাইজ করে বা যারা রিলিজিয়নকে নিয়ে বেঁচে থাকতে চায়, সো তারা অনেকেই হচ্ছে এই যুগটাকে চ্যালেঞ্জিং হিসেবে পাইছিল। এরকম একজন কবি হচ্ছেন ম্যাথু আর্নল্ড, যিনি হচ্ছে উইজ এ গ্রেট ফ্যান অফ রিলিজিয়ন, এবং এই জন্য হচ্ছে কিন্তু উনি এই যুগের ডোভার বিচ কবিতার মধ্যে দেখিয়েছেন যে কিভাবে সবকিছু শেটার্ড, যে আমি আপনাদেরকে বলছিলাম না যে তীরের মধ্যে নুড়ি পাথরের উপর ঢেউ আছড়ে পড়তেছে, ওরকম একটা সিন হিসেবে তিনি দেখেছেন। তারপরে আমরা দেখেছি যে চার্লস ডিকেন্সের ক্ষেত্রে চার্লস ডিকেন্স লিখেছেন ইট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টাইমস, তাই না? ইট ওয়াজ দ্য এপোক অফ বিলিফ, ইট ওয়াজ দ্য এপোক অফ ডিসপেয়ার। সো আমরা কিন্তু এরকম দেখছি, ইট ওয়াজ দ্য সিজন অফ লাইট, ইট ওয়াজ দ্য সিজন অফ হোপ, আবার আরেকটা বলছি ইট ওয়াজ দ্য সিজন অফ ডার্কনেস। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এটা আমরা কোন উপন্যাসে দেখছি? এটা আমরা দেখছি টেল অফ টু সিটিজ এর মধ্যে। এই টেল অফ টু সিটিজ এর দুইটা সিটি কোনটা কোনটা কে কে বলতে পারবেন? টেল অফ টু সিটিজ এর দুইটা সিটি কোনটা কোনটা দেখি সবাই চ্যাট বক্স উত্তর পারতো। একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস। লন্ডন এবং প্যারিস, ভেরি গুড, মাশাআল্লাহ। সো লন্ডন এবং প্যারিস, তো লন্ডন এবং প্যারিস, এখান থেকে আমরা একটু কনক্লুড করি প্যারিসের কথা কেন আসছে, প্যারিস কেন আসছে, কেন প্যারিস শহরের দিকে আসলো? ফ্রেঞ্চ রেভলিউশনের জন্য, ভেরি গুড। যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশন একটা কি ছিল? গ্রেট এক্সপেকটেশনস ছিল, কিন্তু গ্রেট এক্সপেকটেশনস থাকলেও দেয়ার ওয়াজ এ টুইস্ট। এই টুইস্ট তাহলে এটা কিন্তু সফল হয় না, রাইট? সফল হয় না। আচ্ছা, এবার চার্লস ডিকেন্সের অটোবায়োগ্রাফিক্যাল নোবেল কোনটা ছিল? চার্লস ডিকেন্সের অটোবায়োগ্রাফিক্যাল নোবেল কোনটা ছিল? ডেভিড কপারফিল্ড, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার ডেভিড কপারফিল্ডের ক্যারেক্টার তো ডেভিড কপারফিল্ড, তাই না? আচ্ছা, এবার পিপ ক্যারেক্টারটা কোনটায় ছিল? পিপ, পিআইপি, পিপ গ্রেট এক্সপেকটেশনস ছিল, ভেরি গুড। এবার এই যে আমরা ভিক্টোরিয়ান যুগ দেখলাম, ভিক্টোরিয়ান যুগের প্রধান তিনজন কবি কে কে? ভিক্টোরিয়ান যুগের প্রধান তিনজন কবি হচ্ছে ব্যাট, কি কি? ব্যাটের কে কে? ব্যাটের মধ্যে কি আছে? ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে বলেন তো কোন কবির বউ কবি ছিল? ওই যে জামাইয়ের জন্য খুব সুন্দর একটা কবিতা লিখছিল, ব্রাউনিং এর বউ, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার ব্রাউনিং এর কবিতাগুলো কিরকম?
ড্রামাটিক মনোলগ কার কবিতার মধ্যে থাকে? ড্রামাটিক মনোলগ রবার্ট ব্রাউনিং এর কবিতার মধ্যে থাকে। ঠিক আছে, ওকে ফাইন। এই তাহলে আমরা মোটামুটি আচ্ছা, তারপরে হচ্ছে মিথোলজি বেসড কবিতা কে লিখেছেন? ইউলাইসিস, থেরসিস, এই ধরনের মিথোলজি বেসড কবিতা কার মধ্যে পাওয়া যায়? টেনিসনের মধ্যে। মাশাআল্লাহ। এই তো মোটামুটি আমার মনে হয় আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিস মনে রাখছেন। এখন ইটস টাইম ফর ইউ টু স্টাডি। আপনারা আপনাদের মতো যাবেন, যে একটু পড়াশোনা করে, একটু ঘাটাঘাটি করে। আমার মনে হয় আপনাদের অনেক কিছুই মনে রাখতে সাহায্য করবে। এখন আপনারা কিছুটা হলেও রিলেট করতে পারবেন যে কোনটা কি। আর আপনাদের অনেকের কাছে হয়তো আমার ক্লাসটা ভালো লাগে না, আমি জানি না, কেউ বলতেছেন ভালো না, কেউ বলতেছেন মোটামুটি। ওকে, আপনারা যদি আমাকে সাজেশন দেন যে আর কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি, আই উইল টেক দ্যাট অ্যাডভাইস। ঠিক আছে, সো আমি একটু কিউএনএ তে যাই। ওকে, কোড পয়েন্ট এবং পরেট লয়েড কি সেম নাকি? ইয়েস। তারপরে ডান। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানোনিমাস অ্যাটেন্ডি প্রশ্ন করেছেন, ভাইয়া লিটারেচার স্টুডেন্ট 15 এ কত পাওয়া যায় ইউজুয়ালি? 12-13। ইউজুয়ালি আপনি যদি বলেন উইদাউট প্রিপারেশন যখন মানুষ যায়, মানুষ পায় 1-2 বা 3 সর্বোচ্চ এরকম পায়। তো আপনি যদি মনে করেন যে 8-9-10 তুলতে পারেন, তাহলে বুঝবেন আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে। ঠিক আছে। আর আলামিন নামে একজন, উনি পুরো ক্লাস জুড়ে জিজ্ঞেস করতেছেন আমাকে খালি প্যারাডক্স কি, প্যারাডক্স কি। ভাই প্যারাডক্স হচ্ছে আপনার বিপরীত জিনিস। ঠিক আছে, বিপরীত জিনিসকে বলা হয় প্যারাডক্স। ওকে। আর অনেকেই ক্লাসের মধ্যে অনেক প্রশ্ন করছেন, আমি এই প্রশ্নগুলো আমি ইচ্ছা করে এড়াই গেছি, কারণ হচ্ছে দেখা গেছে যে আমি আজকে পড়াচ্ছি ভিক্টোরিয়ান যুগ, আমাকে লিটারি ডিভাইস থেকে প্রশ্ন করতেছেন, কেউ কেউ হচ্ছে শেক্সপিয়ার থেকে প্রশ্ন করতেছেন, আমি তখন সেগুলো ইগনোর করে গেছি। ঠিক আছে, কারণ আজকে ক্লাসে আমি একটা সাথে আরেকটা ইন্টারমিঙ্গল করলে আমি কখনোই ক্লাস শেষ করতে পারবো না, এই জন্য। ঠিক আছে, ওকে। আর কোটেশনের ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন, ভাই সব কোটেশন কি মনে রাখার দরকার নাকি? ভাই সব কোটেশন মনে রাখার দরকার নাই। আমার মনে হয় কোটেশন প্রাথমিক অবস্থায় না পড়াই ভালো। একটা দুটো কোটেশন যদি আসেও আনসার করবে না, বা তার দরকার নেই আমার কোটেশন আনসার করা। ঠিক আছে, সো কোটেশন ছাড়া বাকিগুলো আনসার করার চেষ্টা করো, এটা হচ্ছে আমার সাজেশন। না, আমি আপনাদেরকে যেটা বলবো যে দেখেন, আপনারা কেউই কিন্তু এখানে ইংলিশ লিটারেচার স্টুডেন্ট না। যেহেতু আপনারা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট না, আপনাদের দরকার হচ্ছে মিনিমাম নাম্বারটা তোলা। ঠিক আছে, সো মিনিমাম নাম্বার তোলার জন্য প্রিপারেশন নেন। সব করতে যাবেন না, কিছু মনে রাখতে পারবেন না, পরে যা দেখবেন যে আমও যাবে, ছালাও যাবে। ঠিক আছে, সো দরকার নেই। আমার দরকার হচ্ছে কোনো রকমের 8-9 তোলার মতো প্রিপারেশন নাও, এটা হচ্ছে বেস্ট ডিসিশন। সো কম করেন কিন্তু মনে রাখেন, হ্যাঁ 9-10 এরকম টার্গেট নিতে পারেন, যে 15 তে আমার 9 থেকে 10 তুলতে হবে, এই টার্গেট নিয়ে করতে থাকেন। ঠিক আছে, আপনারা দেখেন আমি ক্লাসে অনেক কিছু আপনাদের জন্য কমাই দিয়েছি, যে পড়ার দরকার নেই, পড়ার দরকার নেই করে আমি কিন্তু বাদ দিয়ে দিই, সিলেবাস কিন্তু কমাই দিই। এবং আপনারা সেই অনুযায়ী যেগুলো দেখাই ওগুলো খুব ভালো মতো করেন, যেগুলোতে 3 স্টেপ দিয়ে দিই তাদের সব করেন, আর যাদেরকে আমি বাদ দিই তাদেরকে ইগনোর করে যান, শেষ। ওকে, সো তাহলে আমরা কি আজকে ক্লাসটা শেষ করতে পারি? ভাইয়া দুজন হ্যান্ড রেজ করছেন, আমরা কি একটা হ্যান্ড রেজ নিতে পারি? ওকে, বলেন, দেখি দেন। জাহিদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জাহিদ ভাই, আচ্ছা আমি মিরানকে ডেকে নিচ্ছি। মিরান কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি দুঃখিত। মিরান, জি জি ভাইয়া প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই একটা কোশ্চেন করতে চাই। ভাই আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাইয়া যে আমরা এই যে এগুলো পড়ছি ইংলিশ লিটারেচারটা, বিশেষ করে এটা কি পিএসসি মানে বিসিএস বা পিএসসি যে কোনো এক্সামে কি এগুলো লিটারেচার থেকে কোশ্চেন হয়? যেটা আমরা প্রথমের দিকে আমরা পরীক্ষা ভাবে দেই নেই, অনেক জায়গায় এর জন্য জানি না, একটু বললে ভালো হতো। পিএসসির তো অনেক রকম এক্সাম আছে আসলে, তো সকল এক্সাম বলতে কিছু কিছু এক্সামে লিটারেচার আসে, কিছু কিছু এক্সামে আসে, তো সেগুলোতে হচ্ছে বেসিক লেভেলে আসে, খুব বেশি ডিপ লেভেলে যায় না। ঠিক আছে, আর কিন্তু প্রিলিতে হচ্ছে আপনার বিশেষ প্রিলিতে বেশ ভালোই ডিপ লেভেলে আজকাল যাচ্ছে, সার্ভিস লেভেলে থাকতেছে না। তো এটার জন্য আপনি যদি মানে ক্লাসে নরমাল যেগুলো আমি দেখাই দিচ্ছি বা দিয়েছি বা যেগুলো আমি করে দিচ্ছি বলে দিচ্ছি, এগুলো পড়লে আশা করি পারবি। ঠিক আছে, পনেরো তো এটা তো পাওয়া সম্ভব না, কারণ এটা হচ্ছে তো ফার্স্ট। ঠিক আছে, কেউ তো আর শেষ করতে পারবে না, কিন্তু মানে মোটামুটি টিকার জন্য প্রিলিটিকার জন্য সাফিসিয়েন্ট প্রস্তুতি আমার মনে হয় পড়তে পারে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই এটা জানার জন্য। আমরা তাহলে মনে হয় শেষ করতে পারি। কি ভাই, আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। মামুন ভাই কি মামুন ভাই শেষ করবো? হ্যাঁ ভাইয়া, শেষ করে দিই, আমরা শেষ করে দিই। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যে শুরু করব। আমরা তার আগে শুরুর আগে কয়েকটা হ্যান্ড রেজ নিব। প্রথম দিকে আমরা কয়েকটা হ্যান্ড রেজ নিব। আপনাদের যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। আমরা আশা করি সবাই নামাজ পড়ে চলে আসছেন, আরো কেউ কয়েকজন অল্প সময়ের মধ্যে চলে আসবেন। সো আমরা 3-4 মিনিট পরে ক্লাসটা শুরু করব। তার আগে আমরা কয়েকটা প্রশ্ন নিব। আমি দেখতে পাচ্ছি দীপ্তা হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। আপনি প্লিজ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, লাউড এন্ড ক্লিয়ার। এটা আমার এতদিন জানা ছিল, আমাদের এখনের যে রুটিনটা চলতেছে ওখানে কি বৃহস্পতিবার ক্লাস নেই আমাদের?
43 যারা নতুন ব্যাচ আর আপনাদের ক্লাসগুলো ম্যাক্সিমাম মার্চ হয়ে গেছে, আর ক্লাস নাই। সো এখন থেকে আপনারা ওই মানে রেগুলার ব্যাচের সঙ্গে ক্লাস করবেন ইনশাআল্লাহ। আর মানে আর ক্লাস নাই। আচ্ছা, কিন্তু ওই যে মানে ওয়েবসাইটে যখন গেলাম তখন দেখলাম মানে লাস্ট বৃহস্পতিবার হচ্ছে বাংলা ভাষা 2 নম্বর ক্লাসটা হলো। ওই ক্লাসটা তো বৃহস্পতিবার হচ্ছে এমনিতে দেখাচ্ছিল না। না, ওটা হচ্ছে ওই রুটিনটা যদি আপনি নতুন ব্যাচের ক্ষেত্রে নতুন ব্যাচের রুটিনটা দেখেন তাইলেই পাবেন শুধু। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ দীপাকে। আমি রিকোয়েস্ট করছি আপনাদের যদি আর কারো কোনো কোয়েরি থেকে থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। আমি দেখতে পাচ্ছি অরুণী হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। অরুণী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, আমার প্রশ্নটা ছিল হচ্ছে আমি মাঝে ভর্তি হয়েছি। মার্চের যে ব্যাচটা ছিল আমি মার্চে ভর্তি হতে পারিনি, তো আমার অনেকটা ক্লাস আমি পাইনি। ওই ক্লাসগুলো যদিও পাস্ট লেকচারে পাওয়া যাবে, বাট আমার দেখা যায় ক্লাসগুলো করতে গেলে কোনো কোনো জায়গায় কোয়েশ্চেন আনসার রয়ে যাচ্ছে। তো আমরা কি নতুন ব্যাচের সাথে ওই ক্লাসগুলো করে নিতে পারবো, এরকম কোনো অপশন আছে? অবশ্যই অপশন ছিল, কিন্তু নতুন ব্যাচের ক্লাস তো অলরেডি শেষ। ঠিক আছে ভাইয়া। ওকে, আপনি যদি আর কোনো প্রবলেম থেকে থাকে টুকিটাকি প্রবলেমগুলো আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে 43 লিখে তারপর আপনার প্রবলেমটা লিখে দিবেন। আমাদের যে টিচার ভাইরা আছেন ওনারা সলিউশন করে দিবেন ইনশাআল্লাহ। আইদার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা টিচার ভাইদের নাম্বার দিব, আপনারা সরাসরি টিচারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় ক্লাসটা শুরু করতে পারি, কিছু মনে না করলে ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আপনার যদি কোনো অসুবিধা না থাকে প্লিজ আমরা একটু শুরু করবেন। যে আমি সবাইকে বলতে চাই যে আমরা 1 মিনিট পরে ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। 1 মিনিট একটু ধৈর্য ধরো। ওকে, আমি তাহলে আরেকটা প্রশ্ন নিবেন। আচ্ছা, আমাদের যদি আর কারো কোনো কোয়েরি থেকে থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। স্বপ্ন, আপনাকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি, আপনি কি আমাকে